সালাম আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আছি আপনাদের দোয়া, আপনারা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। গুড আসসালামু আলাইকুম গুড। স্যার। আমরা তো হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা তো শেষ দিকে চলে এসেছি মডিউল ওয়ানের। তো এর মধ্যে একটু, তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে একটু ঝামেলা হয়েছে। গতকাল রাতে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল রেশনাল প্রেসক্রাইবিং এর উপরে, ক্লাসটা ছিল, আপনারা হয়তো ওনার সম্পর্কে জানেন, প্রফেসর সাইদুর রহমান স্যার, যিনি জাস্ট দুদিন আগে বিএসএমএমইউর ভিসি অ্যাপয়েন্টেড হয়েছেন। তো উনি গতকাল সকালে আমাকে ফোন করে আসলে অ্যাপোলজি চেয়েছেন যে আসলে মানে উনি মাত্র চার্জ নিয়েছেন। তো তো ধরেন ওনার মানে নতুন চার্জ নেওয়ার পরে যা হয়, গতকাল বললো যে আমি রাত 11টার আগে বাসায় ফিরতে পারবো না, এবং আজকে উনি মিটিং এ বিজি, ছুটির দিনেও। তো এটা পরে আমরা অ্যাকোমোডেট করা মানে করে নেব, মডিউল 2 বা 3-র মধ্যে আমরা অ্যাকোমোডেট করে নিব আর কি, যেহেতু মানে এটা ওনার পক্ষে আসলে মানে সম্ভব হচ্ছে না। তো এটা আমাদের সবার জন্য খুবই মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এবং বিএসএমএমইউর জন্য খুবই একটা ভালো জিনিস যে ওনার মতো একজন মানুষকে, নির্লোভ এবং সমস্ত দলবাজির ঊর্ধ্বে এবং অত্যন্ত সজ্জন এবং ক্যাপেবল মানুষ, ওনাকে গভর্নমেন্ট বিএসএমএম এর ভিসি করেছেন। কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জে উনি ভিসির মতো দায়িত্ব নেওয়ার পরে উনি আমাদের ক্লাসটা কখন কিভাবে কন্টিনিউ করবেন। বাট মানে এবং ওনার ক্লাসটা আমাদের কোর্সের বেস্ট ক্লাস আর কি, আমার দৃষ্টিতে। আমি নিজেও ক্লাসটা যখন উনি নেন অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা এটাকে মানে কম্পেনসেট করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে মডিউল 2 কোঅর্ডিনেটর ডক্টর কবির আহমেদ খান, উনি ওনার এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে বন্যা ত্রাণের কাজে আটকে গেছেন। ওই লাইন কাজ করছে না ওখানে। তো সেই জন্য আজকে এই ক্লাসটা নিতে পারবেন না। উনি মডিউল 2-র সময় কোনো একদিন, হয়তো কোনো এক শনিবার রাতে আপনার যোগাযোগ করে নিয়ে নেবেন আর কি। তো আমার মনে হয় আমরা শুরু করে দেই। আপনাদের এই দুটা ক্লাস আমাদের জন্য বকেয়া রয়ে গেল। আর আগামীকাল তো প্র্যাকটিক্যাল ক্লাস, আশা করি সবাই অ্যাটেন্ড করবেন। প্র্যাকটিক্যাল ক্লাসটাতে অ্যাটেন্ড করা খুবই দরকার। এগুলি আপনাদের অ্যাসাইনমেন্টের কাজে লাগবে, বিশেষ করে আপনার এই যে পেশেন্ট স্টাডিজ, তারপরে হোম ভিজিট, এগুলি সব কিছুতেই কাজে লাগবে। তারপরে ওই যে ভিডিও রেকর্ডিং কনসালটেশন আছে না, কনসালটেশনের উপর ক্লাস আছে। এই যে নিটোরের যে প্রফেসর ছিলেন, প্রফেসর মঈন, উনি ক্লাস নেবেন জয়েন্ট এক্সামিনেশন এবং ব্যাক পেইনের এক্সারসাইজের উপরে। তারপরে ডক্টর মুক্তাদির ক্লাস নেবেন আপনাদের ইয়ের উপরে, ইনজেকশন টেকনিকের উপরে। আপনারা কি প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্লাসটা করেছিলেন কেউ কেউ? গত সপ্তাহে ছিল যে। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনারা কি প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্লাসটা করেছিলেন? কেউ কেউ তো করেছেন নিশ্চয়ই, নাকি? আমি করিনি স্যার। আচ্ছা। তো আশা করি ওটা হেল্পফুল ছিল আপনাদের প্র্যাকটিস ইয়ে করার জন্য, আপনাদের প্র্যাকটিসটা আপনারা কিভাবে ইয়ে স্যার করবেন। করেছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো উনি ক্লাস নেবেন, আবার আগামীকাল প্র্যাকটিক্যাল ক্লাস নেবেন। তারপর জেনারেল অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশনের উপরে ক্লাস আছে। আমরা তো ধরেন প্র্যাকটিসে ঢুকে যাওয়ার পরে, এমবিবিএস পাশ করার পরে আমাদেরকে তো আর কেউ পরীক্ষা নেয় না। সো আমরা অনেক সময় নিয়মতান্ত্রিক ভাবে, নিয়ম সিদ্ধ ভাবে এক্সামিনেশন গুলি প্র্যাকটিস না থাকার কারণে অনেক কিছু ভুলে যেতে পারি। তো এটা আপনাদের জন্য একটা বিরাট সুযোগ রিভাইজ করার আর কি। তো আগামীকাল ক্লাস, আর ক্লাস কোথায় হবে কি হবে একটু না জানলে হাসিব আরমান সাহেবকে ফোন করে, উনি অবশ্য বলে দিয়েছেন, হাসিব আরমান সাহেবকে ফোন করে জেনে নেবেন। তো আমরা তাহলে ক্লাসে ঢুকে যাই। আমি জি স্ক্রিনটা স্যার। শেয়ার করি আজকে। আহ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। যদি জি স্ক্রিন স্যার, মুভ দেখা না যাচ্ছে। করে তাহলে আমাকে একটু বলবেন। আজকের ক্লাসটা তো হচ্ছে আমাদের ইথিক্যাল অ্যান্ড মেডিকেল লিগ্যাল কনসিডারেশনের উপরে। আমরা বাংলাদেশে এই টপিকসটার উপরে অনেক সময় গুরুত্ব দেই না, যে এটার সাথে তো ক্লিনিক্যাল নলেজের সম্পর্ক নেই। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে মাঝে মধ্যেই গণ অসন্তোষ হয়, তার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের দায়ভাগ থাকে না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে একেবারে থাকে না সেটা বলা যায় না।
তো আমরা যাতে এই দায়ভাগগুলি থেকে কত কম মানে সমস্যায় পড়তে পারি, এই জিনিসগুলি আমাদের একটু বেসিক জিনিসগুলো একটু জেনে রাখা দরকার আর কি। তো আমরা একটু আলোচনায় যাই। আমার স্ক্রিনটা কি মুভ করেছে? না স্যার। মুভ না। করে নেই? জি না স্যার, জি না আর স্যার। স্যার এখনো ফার্স্ট। স্লাইড জি। শেয়ারও আসে না, মানে বড় যে যেটা স্লাইড শেয়ার ওটা তো আসছে না। ও, ওইটা তো আসে নাই না? কি হলো, আমি এটা ইজ অলওয়েজ এ প্রবলেম। চেঞ্জ হয়েছে স্যার। এখন আসছে? দাঁড়ান, আসছিল আবার চলে গেছে। আবার চলে গেছে না? এখন আপনারা কোন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ফার্স্ট স্ক্রিনটা? ফার্স্ট ফার্স্ট স্ক্রিন, স্যার। ফার্স্ট স্ক্রিন। আচ্ছা, দাঁড়ান, আমি এটাকে স্টপ শেয়ারে দেই, তারপরে আবার শেয়ারে যাই। এবার এবার দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি আচ্ছা, স্যার, বড় হয়েছে ফার্স্ট হ্যাঁ স্ক্রিন। ব- বড় হয়েছে না? আচ্ছা, বড় হয় নাই। বড় হয় নাই ফুল না? স্ক্রিন দাঁড়ান, কিন্তু আসে নাই, না ফুল স্যার, স্ক্রিন আসেনি। ফুল স্ক্রিন এবার আসে কি নাই। ফুল স্ক্রিন আসছে? এবার আসছে? না স্যার, আসেনি। না না স্যার, স্যার। থাক স্যার, অসুবিধা নেই। না, না হলে তো আপনারা দেখবেন না। এবার কি নেক্সট স্ক্রিনে গেল নাকি যায়নি? যায়নি যায়নি। স্যার। যায় নাই স্যার। সরি, কেন এমন হয়? আহ, আরেকবার আরেকবার চেষ্টা করি। আচ্ছা, আমি এবার কি স্ক্রিনটা মুভ করেছে? জি না স্যার, স্যার। না করেছে ও স্যার, করেছে সেকেন্ড করেছে স্লাইড করেছে এসছে। মুভ করেছে। করছে আচ্ছা, স্যার। গুড। তাহলে করছে। এইভাবেই রাখি। এটা ফুল স্ক্রিন দিলে হ্যাঁ কেন ঠিক আছে। আসছে না? আই আসছে। ডোন্ট নো। আচ্ছা, এই ভদ্রলোককে আপনারা হয়তো চিনেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে হিপোক্রেটিস, এবং Yes. উনি, ওনাকে বলা হয় ফাদার অফ মেডিসিন। ভদ্রলোক 460 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করে 370 খ্রিস্টপূর্বে মারা গেছেন। এবং এই যে উনি যে শিক্ষাটা দিয়ে গেছেন আমাদেরকে, এটাকে বলে হিপোক্রেটিক ওথ। এবং এটাই হচ্ছে আপনার মেডিসিনের ইথিক্স, ইথিক্সের কোর ফর্ম করে। এটা নিয়ে একটা ডিবেট আছে যে উনি উনি কি আসলে হিপোক্রেটিক ওথ লিখে গেছেন, নাকি ওনার মৃত্যুর পরে তার কথাগুলি কেউ সাজিয়ে লিখেছে। আমাদের মধ্যে যেমন অনেক সময় বিতর্ক হয় না, কোনটা সহি হাদিস কোনটা সহি হাদিস না, ঠিক ওই টাইপের। আমি জাস্ট তুলনা করছি না, আমি জাস্ট আপনাদের একটা উপমা দিয়ে বোঝাচ্ছি যে এইরকম একটা ব্যাপার, যে আসলে কি উনি এই কথাগুলি বলে গেছেন নাকি ওনার টিচিং থেকে পরবর্তীকালে লেখা হয়েছে আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা অরিজিনাল ফর্মটা বিভিন্ন সময় ডিস্টোর্ট করা হয়েছে। ডিস্টোর্ট করা হলেও এটাকেই বলা হয় বেসিস, মেডিকেল ইথিক্সের বেসিস বলা হয় হিপোক্রেটিক ওথটাকে। এবং এটা চারটা জিনিসের উপর বেস করে, চারটা ফান্ডামেন্টাল আছে যে মেডিকেল ইথিক্সের, যেটা হিপোক্রেটিক ওথে বেরিয়ে আসছে। একটা হচ্ছে বেনিফিসেন্স, তার মানে হচ্ছে উপকার করা। একটা হচ্ছে নন মালফিসেন্স, মানে অপকার না করা। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আপনারা জানেন, গোপনীয়তা। আর একটা হচ্ছে বাউন্ডারি বা সীমারেখা, যে আমরা কতটুক যেতে পারি ডাক্তার হিসেবে, সেই সীমারেখাটা নির্ধারণ করা। হিপোক্রেট টু পাশে কি টু লেখা কেন, মানে টু ও দেওয়া? আচ্ছা, ওনার নাম এই যে আগে যেমন থাকতো, যে আপনার, দাঁড়ান আমি যাই ওখানে। হ্যাঁ, হিপোক্রেটিস টু যেমন থাকতো আগের, যেমন সম্রাটদের নাম, বাদশাদের নাম থাকতো না, যে একজন সম্রাট, মনে করেন আকবর, আকবরের সময় অবশ্য আকবর টু ছিল না, কিন্তু আলমগীরের নাম তো আপনারা, সরি আলমগীর না, বাহাদুর শাহ। বাহাদুর শাহ যে সিপাহী বিদ্রোহের সময় ছিলেন, উনি কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ। তার আগে তার পূর্বপুরুষদের মধ্যে একজন বাহাদুর শাহ ছিলেন। ওনারা নামটা কমন রাখতেন। এইরকম প্রাচীনকালে এই ধরনের নাম হতো, যে বংশ পরম্পরায় তারা সেম নাম বহন করতো। ইভেন আমেরিকাতে কিছু ছিল, আপনারা মার্টিন লুথার কিং জুনিয়র, আপনারা জানেন, হুম। তার আগে হুম। একজন মার্টিন লুথার কিং ছিলেন ওই ফ্যামিলির মধ্যে আর কি। তো এই জন্য ওনার নাম হচ্ছে হিপোক্রেটিস টু। আচ্ছা, এই জিনিসটা আপনাদের মনে রাখার দরকার নাই, এটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি না। জাস্ট হিপোক্রেটিক ওথের ট্রান্সলেশনটা, যদি আপনারা সময় পান, এটা তো আপলোড করা থাকবে, দেখে নিন। এটা পরীক্ষাতে আসবে না, আপনাদের নিজেদের জানার জন্য আর কি। হ্যাঁ, এই জিনিসটা মডার্ন ভার্সনটা এবং পুরোনো ভার্সনটা দেয়া আছে। আচ্ছা, এবং এটা কিন্তু কনস্ট্যান্টলি রিভাইজ করা হয়েছে।
এবং সর্বশেষ রিভিশনটা হয়েছে 1948-এ বাই দি ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন। আপনারা জেনেভা ডিক্লারেশনের নাম শুনে থাকবেন। এইটা জেনেভা ডিক্লারেশনের বেসিস ফর্ম করেছে। এবং দেশ 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 বিভেদে বা এলাকা টু এলাকা এটাকে ডিফার করে, বিভিন্ন টার্মিনোলজি, এটার জুরিসডিকশন ডিফার করা হয়েছে, কিন্তু বেসিসটা একই রয়ে গেছে। আমরা তাইলে একটা পেশেন্ট নিয়ে আলোচনা করি, তাইলে ইথিক্যাল জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, বা এটার ভিত্তিতে আমরা আলোচনা করব। এই ভদ্রলোক 70 বছর বয়সের একজন মেল। ওনার লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে লার্জ হেমোরেজ হয়েছে। এখন এই অবস্থায় তার তো ইমিডিয়েট লাইফ সাপোর্টের দরকার, এবং আমরা এটাও জানি যে তার সার্ভাইভালের চান্স কিন্তু খুব কম। আপনারা জানেন যে লার্জ যদি সেরিব্রাল হেমোরেজ হয়, সার্ভাইভালের চান্স খুব কম থাকে। এখন এই ভদ্রলোক তার যে জিপি বা ফ্যামিলি ফিজিশিয়ান আছে, ওনাকে আগেই বলেছিলেন যে ভাই, আমার যদি কখনো লাইফ সাপোর্টের দরকার হয় এবং আমি যদি একটা ইনকিউরেবল কন্ডিশনে ভুগি, তাহলে দয়া করে আমাকে লাইফ সাপোর্টে নেবেন না। কেন নেবেন না সেটা আরেক বিতর্ক, সেদিকে আমরা না যাই, কিন্তু উনি সেটা বলেছেন। এখন আমরা কিন্তু জানি না যে ওই ভদ্রলোক এটাকে কোনো রিটেন ডিক্লারেশন সাইন করেছেন। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এগুলির রিটেন ডিক্লারেশন থাকে, আপনি যদি সেটা না চান, আপনি লিখিতভাবে আপনার জিপির কাছে জমা রাখবেন। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেমটা ওইভাবে গড়ে ওঠেনি, কিন্তু আমরা জানি না যে ভদ্রলোক কি মুখে বলেছেন না লিখিত ছিল। এখন তার ওয়াইফ হসপিটালে এসে হাজির। উনি বলছেন যে ভাই, টাকার কথা চিন্তা করবেন না, আপনাদের কি করতে হবে করেন, আমি টাকা দেব। হ্যাঁ, তাকে আপনারা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেন। এখন দেখেন, আমাদের সামনে কিছু ইথিক্যাল ইস্যু এসছে। ইথিক্যাল ইস্যুটা কি? পেশেন্ট নিজে নিজের কনসেন্ট দিতে পারছে না, তার অটোনমি নেই, কারণ হি ইজ আনকনসিয়াস। সে বলতে পারছে না যে তাকে লাইফ সাপোর্টে আপনি নিবেন কি নিবেন না, আইসিইউতে নিবেন কি, ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না, সেটা সে বলতে পারছে না। এখন তার ওয়াইফ যে কনসেন্টটা দিল, সেটা হচ্ছে সারোগেট কনসেন্ট, মানে অনেকটা ভাড়াটে কনসেন্ট বা বদলি কনসেন্টের মতো। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার কি সেই রাইট আছে কিনা। এখন নর্মালি কি হয়, নর্মালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা আছে যে অ্যাডভান্স কেয়ার ডাইরেক্টিভ, আপনি আগে থেকে ডিক্লারেশন দিয়ে রাখেন, আপনি যখন ইনক্যাপেবল হবেন, আপনার পক্ষে আপনার মেডিকেল ডিসিশন কে নেবে, আপনার পক্ষে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন কে নেবে। কিন্তু আমাদের এগুলি ঠিক সিস্টেমেটিকলি এটা নেই। তো এখন আমরা জানি না যে এই ভদ্রলোকের পক্ষে কনসেন্ট দেওয়ার রাইট কি তার ওয়াইফের, নাকি তার বড় ছেলের, নাকি তার বড় মেয়ের, আমরা আমরা জানি না। মানে সেই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে পেশেন্টের যে ওর কি রাইট আছে ট্রিটমেন্ট রিফিউজ করার, সেই জিনিসটাও আমাদের জানতে হবে। যে উনি যদি ইয়ে করে, এটা আপনাদের কি মনে হয়, পেশেন্ট যদি স্বেচ্ছায় সজ্ঞানে থাকতো, তার কি রাইট ছিল এইটাকে রিফিউজ করার, এই ট্রিটমেন্ট রিফিউজ করার? ছিল। হ্যাঁ, অফকোর্স ছিল। যে পেশেন্ট একজন অ্যাডাল্ট এবং মানে তার সুস্থ মস্তিষ্কের মানুষ, তার ট্রিটমেন্ট ইয়ে করার, ডিনাই করার, রিফিউজ করার রাইট আছে। কিন্তু আমরা এই মুহূর্তে পেশেন্টের অবস্থা জানি না। এখন পেশেন্ট, আমরা শুনেছি যে পেশেন্ট বলেছে তার জিপির কাছে যে আমাকে লাইফ সাপোর্টে নেবেন না, কিন্তু এটার কোনো প্রুফ আমাদের হাতে এই মুহূর্তে নেই। আচ্ছা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স অ্যালোকেশন। এখন যে আমার যে হাসপাতালে এসছেন রোগী, ওই হাসপাতাল আমার আইসিইউ ফুল। এখন আইসিইউতে যদি ওই রোগীটাকে নিতে হয়, তাহলে কি করতে হবে, যে আরেকটা বেড খালি করতে হবে। তো এখন আইসিইউতে তো সবাই ইন্টেন্সিভ কেয়ারের পেশেন্ট, আমি বেড কিভাবে খালি করব? আর এটা তো আইসিইউর পেশেন্টকে তো আপনি ফ্লোরে বেড দিতে পারবেন না। তাহলে সেটা আমাদের একটা লজিস্টিক্যাল ডায়লেমা। এবং সেই সাথে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পেশেন্টটাকে আসলে আইসিইউতে রেখে কোনো লাভ হবে কিনা, সেটা আমাদের ডিসাইড করতে হবে। এবং এটা খুবই জটিল, আমি জানি। আমাদের দেশের প্রেক্ষিতে লোকজনের, রোগের আত্মীয় স্বজনরা এসে হই হল্লা করবে, হসপিটাল ভাঙবে, আইসিইউতে কেন নিচ্ছেন না। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আপনাকে লজিক্যাল জাজ করে, মানে ক্লিনিক্যালি এবং ইথিক্যালি যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই ইয়েটাতে যেতে হবে। এবং আপনাকে এই ডিসিশন নিতে হবে যে আপনি যদি তার অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করেন, ক্রেনিওটমি করেন, এই রোগের উপকার হওয়ার সম্ভাবনা কতটুকু আর ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু, এই রিস্ক বেনিফিট অ্যানালাইসিস করে তখন আপনাকে নেক্সট ইয়ের মধ্যে যেতে হবে, ডিসিশনে যেতে হবে। তো আমরা আসলে এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের আলোচনা করছি না, আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও দিলাম, যেটা আমাদের চিন্তার উদ্রেক করে, চিন্তা মানে আমাদের চিন্তাকে এগিয়ে নিতে সাহায্য করে।
এইভাবে কোনো কিছুরই স্ট্রেট কার্ড অ্যান্সার হয়তো নেই, এটা ডিপেন্ড করে সেই পরিস্থিতির উপরে, সেই সার্কামস্টান্সেসের উপরে। তো আমরা তো বলেছি যে বেনিফিশিয়েন্স এবং নন ম্যালফিশিয়েন্সটা হচ্ছে মেডিকেল ইথিক্স এর একটা কোর, এবং এটা হিপোক্রেটিক ওথকে কে বেসিস দেয়। বেনিফিসেন্স মানেটাই হচ্ছে সাদা কথায় উপকার করা, নন মালফিসেন্স হচ্ছে অপকারকে না করা। এখন বেনিফিসেন্সটা হচ্ছে ডিউটি অফ ডুইং গুড, আপনাকে ভালো কিছু করতে হবে, একটিভ প্রমোশন অফ গুড, আপনাকে গুডের প্রমোট করতে হবে। কেমন? আপনি একটা ডায়াবেটিসের রোগী আসছে, তাকে আপনি ডায়াবেটিসের ওষুধ দিয়েছেন, সেটা হচ্ছে আপনি আপনার ডিউটিটা, ভালো জিনিসের ডিউটিটা করলেন। কিন্তু একটিভ প্রমোশন অফ গুডটা কি? তার লাইফস্টাইলটা মেনটেন করার কথা বলা, তার ওষুধটা যাতে সে কমপ্লাই করে, সে যাতে ফলো আপে আসে। ডিউটি অফ কাইন্ডনেসটা কি? আপনি তার প্রতি সদয় হয়ে ভালোভাবে কথা বলবেন, যে মানে ঝাড়ি দিয়ে আমরা কথা বলবো না, তাকে বকা দেব না, তাকে সদয় ভাবে ব্যবহার করব। এই পুরোটাই হচ্ছে বেনিফিসেন্সের পার্ট। কারণ সে আপনি যদি সদয় ভাবে, আমি যদি সদয় ভাবে কথা না বলি, সে তো আমার কাছে আসবে না, সেজন্য তার কোনো বেনিফিটই হবে না। আর নন মালফিসেন্সটা কি? যে আমরা অপকারটা যাতে হতে না দেই। কিন্তু আসলে অপকার না হওয়া মানে কি? সেটাই তো উপকার। এটাও উপকারকেই লিড করে, যে আমরা তাকে কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে সেটা প্রিভেন্ট করব। আর যদি অলরেডি ক্ষতিকর পরিস্থিতির মোকাবেলা সে করেই থাকে, সেই ক্ষতিটাকে আমরা মানে সরিয়ে দেব। যেমন ধরেন একটা পেশেন্টের অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে, যে এখন অ্যাপেন্ডিসেক্টমিটা যে আমরা ঠিকভাবে করি, আমরা তার কোন রুটে গ্রিড আয়রন ইনসিশন দিব না কোন ইনসিশন দিব, সেটা আমরা রাইট ইনসিশনে দেই, যাতে তার কোনো ক্ষতি না হয়। আর প্রিভেন্ট ইভিল অর হার্ম, সেটা হচ্ছে যে আমি অ্যাপেন্ডিসেক্টমি করার আগে হয়তো এটাই জানি না যে পেশেন্টের একটা ব্লিডিং ডিসঅর্ডার আছে, এবং আমার হাসপাতালে আমি সেটা ম্যানেজ করতে পারবো না। তো আমি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, আমি যদি সেই ডিউ ডিলিজেন্সটা না করি, তাহলে কি হবে? তাহলে পেশেন্টের একটা ক্ষতি হবে, আমি সেটা প্রিভেন্ট করতে পারলাম না। তার মানে আমার ডিউ, শুধু অপারেশন কিভাবে করে সেটা জানলে হবে না, আমার তার সম্পর্কে চারিদিককার খোঁজ খবর নিয়ে আমাকে প্রসিড করতে হবে। আর ওয়ান অর টু রিমুভ ইভিল। এখন পেশেন্ট অন্য জায়গা থেকে অ্যাপেন্ডিসেক্টমি করে এসছে, তার অ্যাপেন্ডিসেক্টমি যে উন্ড, ওখানে ইনফেকশন হয়ে গেছে, সেই ইনফেকশনটাকে, এটা ইভিল অলরেডি হয়ে গেছে, সেটাকে আমার ট্রিট করতে হবে। ওকে, এখন আপনি পেশেন্টের ক্ষতি করেন নাই, এইটা ইটসেলফ এনাফ না। আপনার যে পেশেন্টের ক্ষতি করার ইচ্ছা ছিল না, এখন আপনি মনে করেছেন যে রোগে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের রোগী এসছে, আপনার অ্যাপেন্ডিসেক্টমি তার করতে হবে। কিন্তু অ্যাপেন্ডিক্সেক্টমি করার জন্য রোগীর কাছে হাসপাতালে যাওয়ার টাকা নাই, মানে অন্য জায়গায় দূরে কোথাও যাওয়ার টাকা নাই। আপনি চিন্তা করলেন যে এই রোগের জন্য আমার সর্বোচ্চ করা দরকার, আমি গত 5 বছরে কোনো অ্যাপেন্ডিসেক্টমি করিনি, কিন্তু এক সময় আমি দেখেছি কিভাবে করে, আমি যখন ইন্টার্ন ডক্টর ছিলাম। ঠিক আছে, আমি একটু বইটা খুলে নেই, অথবা ইউটিউবে একটু দেখে নেই, দেখে একটু অপারেশন করে রোগের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করি। ইট ইজ নট গুড এনাফ। আপনার রোগের ক্ষতি করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি তো এক্সপার্ট না, আমি তো এক্সপার্ট না। মানে আমার যতই সদিচ্ছা থাকুক, রোগের যদি ক্ষতি হয়ে যায়, সেই দায়ভাগ আমার। সুতরাং আমাকে আমার নলেজ থাকতে হবে, যে অ্যাপেন্ডিসেক্টমি যদি করি, এটা কিভাবে করতে হয় তার থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে, আমার স্কিল থাকতে হবে, যে আমি হাতে কলমে কাজটা করতে পারি। আর আমার ডিলিজেন্স, আমার চারিদিকের খোঁজ খবর নিতে হবে, যে এই পেশেন্টের যে কোনো কোমরবিড কন্ডিশন নেই, সেই জিনিসটা আমার এনশিওর করতে হবে, যে তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার নেই, অথবা তার কোনো অ্যানেস্থেটিক রিস্ক নেই। আমরা সেটা জেনে তারপরে আমাদের কিন্তু অ্যানেস্থেসিয়া দিতে হবে, ছুরিটা চালাতে হবে। সো আমাদের সদিচ্ছাটা এনাফ না, যদি না আমরা এই সবগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করি। সেকেন্ড, সরি, বেনিফিশিয়েন্স নন মালফিসেন্স এর পরে আমাদের ইথিক্স এর পার্ট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, বা গোপনীয়তা রক্ষা করা, এবং ডক্টর পেশেন্ট রিলেশনশিপের এইটাই কিন্তু হচ্ছে মূল কথা, যে ডাক্তারের সাথে রোগীর যে সম্পর্কের মধ্যে যে গোপনীয়তা থাকবে, সেটা রক্ষা করা।
এবং আমরা যদি, আপনারা তো এই যে প্র্যাকটিস ম্যানেজমেন্টে নিশ্চয়ই পড়ে মানে আলোচনা হয়েছে পেশেন্টের রেকর্ড কিভাবে রক্ষা করবেন। একটা হ্যান্ড রিটেন রেকর্ড হতে পারে, কম্পিউটার বেসড রেকর্ড হতে পারে। এখন হ্যান্ড রিটেন রেকর্ড যদি আপনারা আপনাদের পেশেন্টের কাছে যদি থাকে, তার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব পেশেন্টের। কিন্তু ফাইলগুলো যদি আমার চেম্বারে থাকে, তাইলে এটাকে লক এন্ড কি রাখতে হবে। যদি কম্পিউটারে থাকে, কম্পিউটারের পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকতে হবে, এবং সেটা শুধুমাত্র আমি, আমার কলিগ যিনি ডাক্তার কিংবা যিনি প্রফেশনাল নার্স, ওনারা দেখতে পারবেন। রিসেপশন স্টাফ কিন্তু পেশেন্টের ফাইল মানে কম্পিউটারে হোক আর ইয়েতে হোক দেখতে পারবে না। তারা বড়জোর পেশেন্টকে জানাতে পারবে যে আপনি ডাক্তারের সাথে কাছে আসেন, আপনার রেজাল্ট এসছে, কিন্তু কি রেজাল্ট আসছে হি অর শি ডাজন্ট নো। এই জিনিসটা এনশিওর করতে হবে। এখন কিভাবে আপনি কখন কনফিডেন্সিয়ালিটি ভাঙতে পারবেন, এটা কিন্তু এমন না যে এটা কখনোই ভাঙা যাবে না। এটা ভাঙতে পারবেন কখন? প্রথমত যখন পেশেন্টের কনসেন্ট থাকবে। পেশেন্টের কনসেন্ট কিরকম? যে আপনি যদি রেফারেল দেন, কারো কাছে পেশেন্টকে পাঠান, তাইলে ন্যাচারালি আপনার পেশেন্টের কন্ডিশন লিখতে হবে, তার একটোপিক প্রেগনেন্সি আছে, তার যেটাই আছে সেটা লিখতে হবে। তো তার মানে আপনি আরেকজনকে জানালেন, এবং সেটা অফকোর্স যে রোগীর অসুবিধার কথা যদি না জানান, তাহলে সে ট্রিটমেন্ট করবে কিভাবে। সুতরাং সেখানে আপনি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করতে পারেন। তারপরে হচ্ছে পেশেন্টের বেস্ট ইন্টারেস্টে আপনার কাছে মনে হয়েছে যে এই যে বাচ্চাটা এসছে, সে একটা চাইল্ড অ্যাবিউজের ভিকটিম, সে ফ্যামিলিতে বা ফ্যামিলির বাইরে কারো কাছে ফিজিক্যালি বা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে, আপনার কিন্তু বা আমার কিন্তু দায়িত্ব আছে এটা ল এনফোর্সমেন্ট অথরিটিকে জানানো, এবং সেখানে কনসেন্টের দরকার হবে না। আপনি যদি নিশ্চিত থাকেন যে এটা অ্যাবিউজের ভিকটিম, আপনি জানাবেন। আবার কমিউনিটির প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। যেমন ধরেন আমার কাছে একটা রোগী এসছে, বিভিন্ন সাইন সিমটম দেখে আমার বদ্ধমূল ধারণা হয়েছে যে এই ভদ্রলোক একজন সিরিয়াল কিলার। আমার যদি এনাফ গ্রাউন্ড থাকে, তাহলে মানে সে হয়তো কোথাও ইনজিউর্ড হয়েছে, কোথাও কিল করতে গিয়ে বা কোথাও ভায়োলেন্স করতে গিয়ে, তারপরে সে 2-3 বার আসছে আমার কাছে, এই জিনিসটা একটু সাসপিশিয়াস মনে হচ্ছে, আমি কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কথা বলতে পারি এটা। তারপরে ধরুন আমার একজন রোগী আছে, আমি আইডেন্টিফাই করেছি, ডায়াগনোসিস করেছি যে পেশেন্টটা ইপিলেপটিক। এখন আমি জানি যে সে বাই প্রফেশন একজন ট্রাক ড্রাইভার, অথবা কোনো এক ভদ্রলোকের ড্রাইভার হিসেবে কাজ করে। এখন আমরা তো জানি যে ইপিলেপটিক পেশেন্ট আনলেস তার ইপিলেপসিটা 2 বছরের জন্য স্টেবল থাকে, সিজার ফ্রি থাকে, তার ড্রাইভিং করাটা নিষিদ্ধ নিষিদ্ধ। তো কিন্তু সে যদি তার এই ইপিলেপসির কথা তার এমপ্লয়ারকে না বলে, ওরা তো জানবে না। একদিন ট্রাক নিয়ে বেরোলো বা গাড়ি নিয়ে বেরোলো, তার অন দি ওয়েতে হাইওয়ের উপরে তার ইপিলেপটিক ফিট হয়েছে, on the spot he will be dead, the passengers will be dead, another car will be involved as well. So এটাও আমার জানানোর দায়িত্ব। কাকে? তার এমপ্লয়ারকে, অথবা লাইসেন্সিং অথরিটিকে, বিশেষ করে লাইসেন্সিং অথরিটিকে জানানো। এবং আমি তাকে বলে দিব যে ভাই তুমি লাইসেন্সিং অথরিটিকে জানাও, নাহলে আমি ডিউটি বাউন্ড টু, সে যদি নাও করে আমি এটা জানাতে বাধ্য। তারপরে যেমন ধরেন রেপ ভিকটিমের ব্যাপারটা, সেটাও ল এনফোর্সমেন্ট অথরিটিকে জানাতে হবে। আর মাইনরিটির, তারপরে যে কারো যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে, বলতে হবে যে ভাই আপনি আপনার পার্টনারকে, আপনার ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, যাই হোক, আপনি জানান এবং ওনাকেও বলেন ট্রিটমেন্ট নিতে। আর আপনি যদি না নেন, তাহলে কিন্তু মানে আমি যদি জানি যে তার পার্টনারের অ্যাড্রেস বা আমার পেশেন্ট থাকে, আমি সেটা জানাতে ডিউটি বাউন্ড, কারণ তার ট্রিটমেন্টের দরকার আছে। আর মাইনরদের ইয়েটা দেশ টু দেশ ভেরি করে, যে কন্ট্রাসেপশন, সে ম্যারিড কি আনম্যারিড, তার বয়স কত, এটা এক এক দেশের এক এক রকম নিয়ম, তাদের কালচার অনুযায়ী। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ফ্যামিলির মধ্যে কনফিডেন্সিয়ালিটির ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমার পেশেন্ট, এখন তারা যদি একসাথে না আসে এবং পরস্পরের মেডিকেল ইনফরমেশন গুলি পরস্পরকে দেওয়ার জন্য কনসেন্ট আপনাকে অফিসিয়ালি না দেয়, তাইলে কিন্তু হাজবেন্ড আসলে ওয়াইফের ইলনেস নিয়ে, ওয়াইফ আসলে হাজবেন্ডের ইলনেস নিয়ে, অথবা ওনাদের একটা মেয়ে আছে 20 বছর বয়সের, সেও আপনার রোগী, হ্যাঁ, তার কনসেপশন নিড বা অন্য যে কোনো নিড, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি,
এগুলি নিয়ে বাবা মার সাথে কথা বলা যাবে না, সেটাও আপনার আনএথিক্যাল। প্রত্যেককে, যে কোনো অ্যাডাল্ট পার্সনকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করতে হবে। আচ্ছা, একটা জিনিস, আপনারা কি বাংলাদেশে কখনো মুখোমুখি হয়েছেন যে আমাদের বড় বড় স্যাররা বা ম্যাডামরা যে প্র্যাকটিসে, ওনাদের বিজি প্র্যাকটিসে দেখা গেল যে ওনার রুমে 3-4 জন জুনিয়র বসিয়ে রেখেছেন এবং একসাথে বেশ কয়েকটা কনসালটেশন চলছে রুমের মধ্যে? এটা আপনারা কখনো এনকাউন্টার করেছেন? জি স্যার, দেখেছি স্যার, দেখেছি স্যার। দেখেছি। দেখেছেন? দেখেছেন? ইট ইজ ইললিগাল, আনইথিক্যাল, অ্যাবসলিউটলি আনইথিক্যাল। আমি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি। আমার দেশে তো বিভিন্ন রকম রোগী টোগী নিয়ে কথা টথা বলতে হয়, ইয়ে করতে হয়। একজন আমার পরিচিত এক ভদ্রমহিলা ইনফার্টিলিটির পেশেন্ট। তো ইনফার্টিলিটির পেশেন্ট, তো উনি বললেন যে ইয়েতে যখন যে কোনো একজন ম্যাডামের চেম্বারে গিয়েছে, তখন জুনিয়ররা ওনার হিস্ট্রি নিচ্ছে, পাশাপাশি টেবিলে অনেকেই আছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন করছে যে আপনার স্বামীর সাথে আপনি সপ্তাহে কতবার মেলামেশা করেন বা ইত্যাদি টাইপের। তো এইগুলি তো ধরেন খুবই ইন্টিমেট পার্সোনাল প্রশ্ন। এইটা সবাই আরেকজনের সামনে বলতে, এটা এমনি আমাদের কালচারাল কারণে আমরা কাউকেই বলতে চাই না, ডাক্তারের সাথে বলাও কষ্ট। সেটা যদি এইভাবে বলতে হয়, এটা কত বড় বিব্রতকর। কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করি না, ইট ইজ এ ক্রাইম। আমি আমি সেটা নিজে দেখেছি যে আমাদের বড় বড় প্রফেসররা অনেকটাই এই কাজটা করেন। আমি আশা করব যে আপনারা ইনশাল্লাহ একদিন অনেক বড় প্র্যাকটিশনার হবেন। আপনারা বিজি প্র্যাকটিস করবেন, আপনারা এটা থেকে দূরে থাকবেন, এবং কেউ যদি করে, আপনাদের যদি ক্ষমতার মধ্যে থাকে, তাদেরকে উপদেষ্টা দেবেন যে এটা কনফিডেন্সিয়ালিটিকে ব্রিচ করে এবং ইট ইজ হাইলি আনএথিক্যাল। কনসেন্টের কথা আসি। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার ট্রিটমেন্ট করা হবে, আমি কনসেন্ট দিচ্ছি কিনা। কনসেন্ট হচ্ছে মূলত 4 রকম। একটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট, যেটা হচ্ছে আমি স্বেচ্ছায় সজ্ঞানে দিলাম। একটা হচ্ছে ইমপ্লয়েড কনসেন্ট, আমি ধরে নিলাম যে উনি কনসেন্ট দিয়েছেন। আর একটা হচ্ছে ইনকম্পিটেন্ট, যাদের কনসেন্ট দেওয়ার মতো আহ, বয়স বা শারীরিক মানসিক অবস্থা নাই, তাদের কনসেন্টটা কিরকম হবে। আর একটা হচ্ছে মাইনরদের কনসেন্টটা কিরকম। এখন ইনফর্মড কনসেন্টের 4টা এসেনশিয়াল, এইটা কিন্তু পরীক্ষার জন্য হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, আপনি একটু খেয়াল করবেন। ইনফর্ম কনসেন্টটা 4টা শর্ত পূরণ করতে হবে। যে পেশেন্ট ইজ কম্পিটেন্ট, সে এইজ অনুযায়ী সে একজন অ্যাডাল্ট এবং সে মেন্টালি সাউন্ড, মানসিকভাবে সুস্থ হতে হবে। আদারওয়াইজ একজন ধরেন যে মানে অ্যাকিউট সিজোফ্রেনিয়ার পেশেন্ট, সে ইনফরমেশন তো আপনার তার মাথায় নিবে না, সে আর ইনফর্ম কনসেন্ট কি দেবে। সুতরাং বয়সে অ্যাডাল্ট হতে হবে, মানসিক সুস্থ হতে হবে, এবং কনসেন্ট ইজ ভলান্টারি, তিনি স্বেচ্ছায় কনসেন্ট দিবেন। কারণ হচ্ছে আমি যদি বলি যে ভাই আমার কাছে আসছেন, আপনার এখন এই অপারেশনটা করতে হবে, আর যদি না আসেন তাহলে আমার কাছে আসছেন কেন, আপনি চলে যান। হ্যাঁ, অথবা জোর করে কনসেন্ট নেবেন যে আপনি দেন, নাইলে কিন্তু আমি আপনাকে দেখবো না, জোর করে কনসেন্ট নেওয়া যাবে না। এবং সাফিসিয়েন্ট ইনফরমেশনটা আপনি দিতে হবে, আপনি কি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন, এই ওষুধটা কেন লাগবে বা এই অপারেশনটা কেন লাগবে, না করলে কি হবে, করলে কি হবে, কিভাবে করবেন, সাফিসিয়েন্ট ইনফরমেশন দিবেন, সেই জিনিসটা দিতে হবে। এবং ইনফরমেশন আন্ডারস্টুড বাই দি পেশেন্ট, রোগীকেও বুঝতে হবে, একেবারে সোজা বাংলায় একদম সহজ ভাষায় ওকে বুঝিয়ে দেবেন, যাতে উনি ব্যাপারটা বুঝতে পারে। এবং যদি সম্ভব হয়, যখন অপারেশনটা করার জন্য তাকে ডেট দিবেন বা যে কোনো ট্রিটমেন্টের জন্য ইয়ে করবেন, ওষুধ দিবেন, সাথে যদি আপনার কোনো সাপোর্টিং লিটারেচার থাকে, কোনো বুকলেট থাকে, কোনো ভিডিও লিঙ্ক থাকে, কোনো লিফলেট থাকে, এটা দিয়ে দিবেন যে আপনার কথাগুলিতে সে হজম করে গেল, বাসায় গিয়ে যাতে সে এগুলি আবার রিভাইজ করে পড়ে এবং নিজে বোঝে, এবং তার যদি কোনো কোশ্চেন থাকে পরের দিন সেই কোশ্চেন নিয়ে আবার আপনার কাছে আসে। ওকে। এবং যেটা বললাম যে ইনফরমেশনটা প্লেন ল্যাঙ্গুয়েজে দিবেন, এটার কনসিকুয়েন্স কি, আপনি এটা খেলে কি হবে, না খেলে কি হবে, অথবা খেলে কি সাইড এফেক্ট হতে পারে, বা অপারেশনটা করলে তার কি কমপ্লিকেশন হতে পারে, ডিজায়ারেবল বা আনডিজায়ারেবল কনসিকুয়েন্সটা বলতে হবে। তার কাছে কোনো অল্টারনেটিভ আছে কিনা, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট এসছে, এখন তার অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে, এখন রোগী বললো যে স্যার আমি তো এটা করতে চাই না, না করলে আমার কি হবে, তখন তাকে বলবেন, বুঝিয়ে দিবেন যে না করলে তার যে
বার্স্ট অ্যাপেন্ডিক্স হতে পারে, আরো যা যা প্যারালাইটিক আইলেস হতে পারে, অ্যাকিউট অ্যাবডোমেন যা যা হতে পারে বলবেন। অথবা দেয়ার ইজ এ স্মল চান্স আছে কিনা যে তাকে আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে 5 দিন দেখার বা মানে ইনফেকশনটাকে সেটেল করার কোনো সুযোগ আছে কিনা, থাকলে কিরকম, না থাকলে কিরকম, সেটা তাকে বুঝিয়ে দিবেন। অল্টারনেটিভ অপশন যেটা বললাম। তারপরে পসিবল ম্যাটেরিয়াল রিস্ক, কি রিস্ক হতে পারে, তার একটা হচ্ছে আপনার সাইড এফেক্টের রিস্ক তো আছেই, হ্যাঁ, অ্যানাস্থেটিক রিস্ক থাকতে পারে, অথবা তার ফিনান্সিয়াল রিস্ক হতে পারে। তার আপনি হয়তো 20,000 টাকা, 50,000 টাকা বা 1,00,000 টাকা আমি হয়তো তার অপারেশনের জন্য নেব, সেটা বিয়ার করার মতো তার এবিলিটি আছে কিনা, তাকে আগে ইনফরমেশন দিতে হবে। তারপরে অপারেশনের পরে তার প্রগনোসিসটা কি হবে, কতটুকু চান্স আছে তার রিকভার করার, বা কতটুকু চান্স আছে তার হিলিং প্রসেসটা ডিলেড হওয়ার, সেটা বলে দিতে হবে। খুব কমন সাইড এফেক্ট বা রিস্ক গুলি বলতে হবে, কিন্তু ভেরি রেয়ার সাইড ইফেক্ট আপনি আলোচনা না করলেও চলবে, কারণ এটা সম্ভব না সবকিছু রেয়ার সাইড এফেক্ট নিয়ে আলোচনা করা। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি এই যে ধরুন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্টকে রেফার করলাম একজন সার্জনের কাছে, সার্জনের কাছে রেফার করা এই না যে সার্জন মনে করবেন যে তার কনসেন্ট আছে তাইলে আমার কাছে আসছেন কারণ আপনি যদি অপারেশন না করাতে চান, ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনি যখন রেফার করবেন, আমি যখন রেফার করব একজন সার্জনের কাছে, সার্জনের দায়িত্ব হবে তার আলাদা করে কনসেন্ট নেয়া এই শর্তগুলি ফুলফিল করে অপারেশনের জন্য। আচ্ছা, কোন কন্ডিশনে নট রিকোয়ারিং ইনফর্ম কনসেন্ট? পেশেন্ট যদি আগেই বলে যে আমি এগুলি বুঝি না, আপনি যেটা ভালো মনে করেন করেন, আমার কোনো দ্বিমত নাই, আমাকে এগুলি বলে লাভ না, কিন্তু তাইলে তার কাছ থেকে এটা লিখিত নিয়ে রাখতে হবে। হ্যাঁ, কারণ অনেক পেশেন্ট মেডিকেল জিনিস নাও বুঝতে পারে, সে বলবে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন, কিন্তু সেটা নিয়ে নিতে হবে। এবং কখনো কখনো মনে করেন যে আমরা এই ছোটখাটো রিস্ক গুলি জানি, এখন একটা ইনজেকশন নিতে আসছে একজন, বা একজনকে ইনজেকশন দিতে হবে, হ্যাঁ ইনজেকশনে ব্যথা হতে পারে সেটা আপনি বলেন, কিন্তু এটা যদি নাও বলেন সেটার জন্য আলাদা কনসেন্ট বা ব্যাখ্যা করার দরকার নেই। তারপরে ইমার্জেন্সি সিচুয়েশনে, এখন একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসছে, এই যে আগের পেশেন্টটা ইমার্জেন্সি সিচুয়েশন, তারকে ইনটিউবেট করতে হবে, কিন্তু পেশেন্ট তো কনসেন্ট দিতে ক্যাপাবল না। আপনি যদি তার মানে ইনফর্ম কথাটা না জানেন, যে সে বলে গেছে আমাকে আইসিইউতে নেবেন না, লাইফ সাপোর্ট দেবেন, সেটা অন্য কথা, কিন্তু সে যদি কনসেন্ট দিতে না পারে এবং আপনি কিছু না জানেন, আপনি অবশ্যই ইন্টারভেন করবেন, তার কনসেন্টের দরকার হবে না, যেখানে লাইফ সেভিং ব্যাপার আছে। কিন্তু এটার জন্য কিছু কন্ডিশনকে ফুলফিল করতে হবে। একটা কন্ডিশন কি, এটা অবশ্যই ইমার্জেন্সি হতে হবে, যেটার জন্য ইন্টারভেনশন করতে হবে, আপনি কনসেন্ট না নিলেও চলবে, কিন্তু ইমার্জেন্সি হতে হবে। পেশেন্ট ইনক্যাপাবল, পেশেন্টের কনসেন্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই, সেটা হতে হবে। এবং সে আগে বলতে পারবে না যে আমাকে সিপিআর করবেন না, লাইফ সাপোর্ট দিবেন না, যদি কোনো ডকুমেন্ট থাকে, যতই ইমার্জেন্সি হোক, যতই লাইফ সেভিং হোক, আপনি ইন্টারভেনশন করতে পারবেন না। এবং এটা লাইফ সেভিং এর জন্য হতে হবে, যদি সে ওরকম কিছু না বলে। আর কি কি কন্ডিশনে আপনার ইনফর্ম কনসেন্টের দরকার নাই? নট এ রিজনেবল নিড ফর দি পেশেন্ট টু নো, যেটা বললাম যে ভেরি রেয়ার এবং নন সিরিয়াস কমপ্লিকেশন, এটা পেশেন্ট না জানলেও চলবে, এত ব্যাখ্যা করার দরকার নাই। আরেকটা হচ্ছে থেরাপিউটিক প্রিভিলেজ। থেরাপিউটিক প্রিভিলেজটা কি, যে ধরেন পেশেন্ট সিভিয়ারলি ডিপ্রেসড, কথা বলছে না বা সাইকোটিক, এখন তাকে বুঝিয়ে আপনার পক্ষে কনসার্ন নেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন তার জন্য এই ট্রিটমেন্টটা উপকারী হবে, তাইলে আপনি সেটা ট্রিটমেন্টটা দিতে পারেন, তার থেরাপিউটিক প্রিভিলেজ হিসেবে তার ফুল কনসার্ন নেওয়ার দরকার নেই। কিন্তু সেক্ষেত্রে আমাকে একজন কলিগকে কনসাল্ট করতে হবে, আমি একা ডিসিশন নিতে পারবো না। আমার পাশের রুমে যিনি প্র্যাকটিস করছেন তাকে ডেকে বলবো যে ভাই এই রোগীটা আসছে, কিন্তু সে তো একিউটলি সাইকোটিক, এখন তাকে তো আমার ইনজেকশন দিতে হবে অ্যান্টিসাইকোটিক, হ্যাঁ, এখন সে তো, তার তো কনসার্ন নেওয়া যাবে না, সে তো রাজি হচ্ছে না। তখন ওই আপনার যে কলিগ, সেও রাজি হতে হবে যে এটা ঠিক, এবং তার যে নেক্সট অফ কিন, তার যে অ্যাটেন্ডেন্ট এসছে তার সাথে, তাকে বুঝিয়ে বলতে হবে যে ভাই এই কারণে আমি পেশেন্টের সম্মতি নিতে পারছি না, আপনি কাইন্ডলি যদি মনে করেন যে এটা ভালো হবে এই কারণে, তাইলে আমরা ইনজেকশনটা দিতে পারি, সেক্ষেত্রে তাকেও আপনি ইনফর্ম করে নেবেন। আপনারা কিন্তু আমাকে থামিয়ে প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন মাথায় আসে। তারপরে হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট। ইমপ্লাইড কনসেন্টটা হচ্ছে যে ধরে নেওয়া কনসেন্ট। ধরে নেওয়া হচ্ছে যে আহ, মানে রোগী আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসছে, আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন,
এটা একটা ইমপ্লাইড কনসেন্ট, কারণ এখানে কোনো প্রসিডিউর ইনভলভ না। হুম। অথবা দেখেন যে কোনো এক জায়গায় সরকারিভাবে ইমিউনাইজেশন করা হচ্ছে, লোকজন লাইন দিয়ে আছে, অথবা কন্ট্রাসেপটিভ দেওয়া হচ্ছে, লোকজন লাইন দিয়ে আছে, এটা একটা ইমপ্লাইড কনসেন্ট, ধরে নেওয়া হচ্ছে যে তাদের সম্মতি আছে, নাইলে তারা আসবে কেন ওখানে। হুম। কিন্তু সেই ক্ষেত্রেও যেসব সাইড ইফেক্ট সাধারণত জানা নাই মানুষের, সেইগুলি নিয়ে কিন্তু তাকে তথ্য দিতে হবে। কিন্তু তাকে আলাদা কনসেন্ট পেপার সাইন করার বা কনসেন্ট দেওয়ার দরকার নেই, কারণ সে আসলে আসছে ওই কাজে, কিন্তু তাকে ইনফরমেশনটা দিয়ে দেবে না। আর পেশেন্ট আপনার সাথে কনসাল্ট করতে আসছে, তার মানে এই না যে আপনার ট্রিটমেন্টটা সে নিতে বাধ্য। হ্যাঁ, সে কোনো না কোনো ম্যানেজমেন্টের জন্য আসছে, ইট মে অর মে নট বি মেডিসিন। হ্যাঁ, সে আপনার অ্যাডভাইসের জন্য আসতে পারে, সুতরাং সেটা ক্লিয়ার করবেন। আর ফিজিক্যাল এক্সামিনেশন কিন্তু কখনোই ইমপ্লাইড কনসেন্ট না, যে পেশেন্ট লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, সুতরাং ফিমেল পেশেন্ট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আমার পিভি করতে হবে, নাইলে আপনি আসছেন কেন। বিষয়টা কিন্তু ওরকম না। হ্যাঁ, ইভেন তার লোয়ার অ্যাবডোমেনে আপনি হাত দেওয়ার আগে, পালপেট করার আগেও তার পারমিশন নিতে হবে, তার কনসেন্ট নিতে হবে। এটা ইমপ্লাইড কনসেন্টে পড়বে না। ইনকম্পিটেন্টের কনসেন্ট কিরকম? ইনকম্পিটেন্টের কনসেন্ট হচ্ছে যে সে হয়তো বয়সে ছোট, মানে ম্যাচিওর না, অথবা তার মেন্টালি, একিউট সাইকোটিক না, মেন্টালি ইনক্যাপেবল, তার হয়তো আপনার কি বল ডাউন সিনড্রোম বা এরকম কিছু আছে, যে ইনকম্পিটেন্ট। সুতরাং তার কনসেন্ট নেওয়ার দরকার হবে না, কিন্তু থার্ড পার্টির কনসেন্ট নিতে হবে, তার যে গার্জিয়ান, তার কনসেন্ট কিন্তু নিতে হবে সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে কনসেন্ট ফর মাইনর। মাইনরের ক্ষেত্রে কি হয়, সাধারণত প্যারেন্টাল কনসেন্ট, বাবা মায়ের কনসেন্ট নেওয়া হয়। এবং অ্যাডাল্ট বা মাইনরের এজ কিন্তু কোথাও বলে 18, কোথাও 16, কোথাও 14। আবার কোন কোন দেশে প্রসিডিউরের কনসেন্টের বয়স এক, যেমন আহ, অস্ট্রেলিয়াতে প্রসিডিউরের কনসেন্টের বয়স হচ্ছে 18, কিন্তু ওষুধ নেওয়ার ক্ষেত্রে নন প্রসিডিউরাল কনসেন্ট হচ্ছে 16 বছর। এখন ডিপেন্ড করে, এক এক দেশের এক এক নিয়ম। আপনারা কি জানেন বাংলাদেশে কনসেন্টের এজ কত? বিএমডিসি কি বলে, জানেন কেউ? ডক্টর আনোয়ার? এক্স্যাক্টলি জানা নেই স্যার, 18ই হবে এটা। 18ই হবে, এক্স্যাক্টলি জানি না। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি 18। তারপর আপনারা বিএমডিসির তো ওয়েবসাইটে একটু 16 দেখে নিন। বছরের আগে। জি, কেউ কিছু বলে না, এটা দেখে নিন। আমি যতটুকু জানি 18, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাইনররা নিজেরাই কনসেন্ট দিতে পারে। এখন একটা 15 বছরের মেয়ে, তার এসটিডি সামহাও হয়ে গেছে, বা 15-16 বছরের একটা ছেলে, তার এসটিডি কন্ট্যাক্ট করেছে, অথবা কেউ রেপের ভিকটিম, তার জন্য তার যে ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না, সেই জন্য তার বাবা মাকে খোঁজার দরকার নেই। তারপর ইমার্জেন্সি সিচুয়েশন, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, হ্যাঁ, তার ফ্র্যাকচার রিডিউস করতে হবে, এখন বাবা মা নাই, ফোনে পাচ্ছেন না, বা ফোন নাই, যাচ্ছিলেন না, তার ট্রিটমেন্ট করা যাবে। তারপরে কোনো মাইনর যদি ম্যারিড হয় বা প্রেগনেন্ট হয়, হ্যাঁ, যে 17 বছরের একটা মেয়ে, তাইলে তার ট্রিটমেন্ট করবে না। অথবা তার নিজের বাচ্চার জন্য যদি হয়, যে 17 বছরের একটা মেয়ে আসছে, তারই হয়তো একটা বাচ্চা আছে 1 বছরের বা 6 মাসের, তো ওই বাচ্চার ট্রিটমেন্টের জন্য তো সে নিজেই, যদিও সে মাইনর, সে নিজেই কনসেন্ট দিতে পারবে। আরেকটা হচ্ছে যারা ওই যে পথ শিশু, ডেস্টিটিউট, তারপরে সেলফ সাপোর্টিং, নিজে কাজ করে খায়, তাদের দেখার কেউ নেই, তারা নিজেদের কনসেন্ট নিজেরা দিতে পারবে। এটা অবশ্য খুবই কমন সেন্সের ব্যাপার, জাস্ট জানার জন্য বলেছি। আচ্ছা, এখন কনসেন্টের জন্য টুল কি? একটা হচ্ছে ভার্বাল, মুখে মুখে বললেন, কিন্তু এটা অনেক সময় এটা বিশেষ করে প্রসিডিওরের জন্য, কোনো অপারেটিভ প্রসিডিওরের জন্য কখনো ভার্বালটাতে যাবেন না, রিটেন কনসেন্ট থাকতে হবে, এবং ওইখানে একটা উইটনেসও সাইন করতে হবে, সেই জিনিসটা রাখবেন। অথবা কোনো যদি মনে করেন তার বিরুদ্ধে কোনো লিগ্যাল নোটিশের ব্যাপার থাকে, যে কোনো ল ফার্ম থেকে কোনো চিঠি আসছে তার মেডিকেল রেকর্ড দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তার কনসেন্ট, রিটেন কনসেন্ট নিয়ে বলে দিতে হবে। সবচেয়ে মডার্ন সিস্টেম হচ্ছে টেপ রেকর্ডিং করা। টেপ রেকর্ডিং করলে আপনি যে তাকে সবকিছু ব্যাখ্যা করেছেন প্রুফ থাকে, কিন্তু এটা আসলে জানার প্র্যাকটিসে সম্ভব না, সুতরাং এটা নিয়ে আমরা অত বেশি ফাস্ট না। এবং রিটেন কনসেপ্টে কি কি থাকবে?
যে ব্রিফ আউটলাইন অফ দ্য ট্রিটমেন্ট, কনসিকুয়েন্স, রিস্ক, এই সব লেখা থাকবে যে এটা করলে কি হবে, না করলে কি হবে, এবং কে তার ট্রিটমেন্টটা করবে, মানে অমুক সার্জন অপারেশন করবে। কিন্তু যদি সেটা না লেখা যায় তাহলে ওটাও লিখে দিতে হবে যে কোনো নির্দিষ্ট সার্জন অপারেশন করবেন কিনা এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, যে ডক্টর এক্স বা সার্জন এক্স যে করবেন এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আর যদি দেওয়া যায় তার নামটা লিখে দিতে হবে। এবং পেশেন্ট ওইটা লিখতে হবে যে আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে ডাক্তার সাহেব আমাকে এটা এক্সপ্লেন করেছেন, এখন আমি সাইন করছি। এবং পেশেন্টের যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে, পেশেন্ট যদি বলে যে আমাকে আমার সিজারিয়ানটা স্যার একটু স্পাইনাল দিয়ে করবেন বা ইপিডুরাল দিয়ে করবেন অথবা জিএ দিয়ে করবেন, যেভাবে থাকবে ওইটাও লিখবেন, এবং এটাকে যদি মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন না থাকে ওইটাকে রেসপেক্ট করার চেষ্টা করতে হবে। ইথিক্স এর আরেক পার্ট হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারিটা কি? সীমারেখা। তো আমরা এটা কেন ইম্পর্টেন্ট মনে করি, যে এটা হচ্ছে একটা অবজেক্টিভ এবং অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট কেয়ারের জন্য এই বাউন্ডারিটা মেনটেন করা দরকার। এবং রোগীর যাতে কোনো ইন্টেনশনাল হার্ম না হয়, ডাক্তারের যাতে কোনো বদনাম না হয়, আমাদের প্রফেশনের যাতে কোনো বদনাম না হয়, এবং আমাদের বিরুদ্ধে কোনো যাতে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় না থাকে, সেজন্যই আমাদের এটা বাউন্ডারি মেনটেন করতে হয়। ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা যেমন ইম্পর্টেন্ট, ডক্টর পেশেন্ট বাউন্ডারিটাও তেমন ইম্পর্টেন্ট। সুতরাং এটা আমাদের মেনটেন করতে হবে। এখন কিভাবে বাউন্ডারিটা ভায়োলেট হয়? মূলত চার ভাবে বাউন্ডারি ভায়োলেট হয় আমাদের ডাক্তার পেশেন্ট রিলেশনশিপের মধ্যে। একটা হচ্ছে রোল রিভার্সাল, এটা আসবো আমরা একটা একটা করে আলাপ করব। আরেকটা হচ্ছে সিক্রেসি, আরেকটা হচ্ছে ডাবল বাইন্ড, আরেকটা হচ্ছে ইন্ডালজেন্স অফ প্রফেশনাল প্রিভিলেজ। তো এই জিনিসগুলো একটু করে বলি। রোল রিভার্সালটা কি? মানে আমাদের ভূমিকা উল্টে গেছে। ভূমিকা কি? আমি ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে রোগীর উপকার করা, কিন্তু আহ, আমি নিজেই উপকার নিতে চাচ্ছি। আইদার রোগীর কাছ থেকে রোমান্টিক ফেভার বা সেক্সুয়াল ফেভার চাচ্ছি বা অ্যাডভান্স করতে চাচ্ছি, এটা হচ্ছে রোল রিভার্সাল। সিক্রেসি, আমার মধ্যে একটা হিডেন পারপাস আছে, হিডেন এজেন্ডা আছে, যেটা নন মেডিকেল পারপাস। আমি তার সাথে একটা বিজনেস ডিল করতে চাচ্ছি, অথবা তার সেক্সুয়াল ফাইবার চাচ্ছি, এটাও ওইটার মতোই, কিন্তু এটা আমি সিক্রেসির মাধ্যমে আমি আমার চেম্বারে না ইয়ে করে কোথাও গিয়ে বসলাম, বা তার সাথে আস্তে আস্তে রিলেশনশিপ, সেটা বিজনেস হতে পারে। আমি কিন্তু আমার রোগীর সাথে কোনো বিজনেস ডিলে যতক্ষণ তার সাথে আমার ডক্টর পেশেন্ট রিলেশনশিপ থাকে সেটাতে আমি কিন্তু অ্যালাউড না। যদি তার সাথে আমার বিজনেস পার্টনারশিপ করতে হয় বা কিছুই করতে হয়, তাইলে আগে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা এন্ড করতে হবে। তাকে বলতে হবে যে ভাই আপনি অন্য ডাক্তারকে দেখাবেন, যাতে এই আমার পার্সোনাল সম্পর্কটা আমার মেডিকেল ডিসিশন মেকিং এ কোনো রকমের ইন্টারফেয়ার না করে। একটা এক্সাম্পল দেই, যে মনে করেন বা মনে করি যে আমার আমার একজন রোগী আমার বিজনেস পার্টনার হবে। কোনো কারণে আমি আসলে এই ভদ্রলোকের কাছ থেকে গেট রিড অফ হতে চাচ্ছি, বা তার পার্টনারশিপের কিছু অংশ আমি নিজে বাগিয়ে নিতে চাচ্ছি। এখন সে যদি আমার রোগী থাকে, তাইলে তো আমার পক্ষে এটা ইজিলি সম্ভব তাকে হার্মফুল মেডিসিন প্র্যাকটিস করা, তাকে দেয়া প্রেসক্রাইব করা, বা তার হার্মফুল অপারেশন করা, মানে আমার যদি ইভিল মোটিভ থাকে সম্ভব। সেই কারণে এইটা আমার এখান থেকে ওই দুইটা রিলেশনশিপ থাকতে পারবে না, ডক্টর পেশেন্ট এবং বিজনেস পার্টনার দুটো রিলেশনশিপ থাকতে পারবে। ডাবল বাইন্ডটা কি? ডাবল বাইন্ডটা হচ্ছে উভয় সংকট। এখন আমি এই রোগীকে আহ, ওষুধপত্র দিচ্ছি, আহ, সে একটা সাইকোটিক পেশেন্ট বা ডিপ্রেশনের পেশেন্ট, আমি তাকে অ্যান্টি ডিপ্রেশন দিচ্ছি, প্রয়োজনে সিডেটিভ দিচ্ছি, পেইন কিলার দিচ্ছি। তো পেশেন্ট আমার দ্বারা উপকৃত হচ্ছে, কিন্তু এই সুযোগে আমি তার সাথে রোমান্টিক বা সেক্সুয়াল রিলেশনশিপ করতে চাচ্ছি। তো পেশেন্ট আমাকে ছাড়তেও পারছে না, কারণ ইতিমধ্যে সে কিন্তু ড্রাগে এডিক্ট হয়ে গেছে বা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এখন আমার সাথে সে যদি ডক্টর পেশেন্ট রিলেশনশিপ মেনটেন না করে, অন্য ডাক্তাররা তাকে এগুলি প্রেসক্রাইব করবে না। এখন সে অনেকটা ট্র্যাপড হয়ে গেছে আমার কাছে। সেটা হচ্ছে ডাবল মাইন্ড। আর ইন্ডালজেন্স অফ প্রফেশনাল প্রিভিলেজটা কি? এই যে পেশেন্টটা এসে আমাকে তার মনের কথা, তার সুখ দুঃখের কথা বললো, এই কিছু তথ্যের সুযোগ নিয়ে আমি আমার স্বার্থ হাসিল করলাম। একটা রোগী এসেছে, তার এখন রেনাল ট্রান্সপ্লান্ট করতে হবে,
ভদ্রলোক ইন্ডিয়া যাবেন, এখন সেখানে তো লাখ লাখ টাকার ব্যাপার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার কাছে এত টাকা নেই। তো উনি বললেন যে একদিন এসে, যে ডাক্তার সাহেব বিপদে পড়লাম, এতগুলো টাকা, কিন্তু এখন তো কিডনি ট্রান্সপ্লান্ট না করেও তো উপায় নাই, এখন কি করব বুঝতে পারতেছি না। যদি ভালো কাস্টমার পেতাম, আমার বাড়ির পিছনে যে প্লটটা আছে, চিন্তা করলাম যে ওটা কম দামে হলেও বিক্রি করে দিব, কারণ আমার টাকাটা তাড়াতাড়ি দরকার। যেই মাত্র এই তথ্যটা আপনি জানলেন, ও উনি আবার বললেন যে সবাইকে বলতে চাই না, কারণ এই যে চেয়ারম্যান সাহেবের লোকেরা মানে সুযোগ বুঝে বসে আছে, দখল নিবে বা ইয়ে করবে। আমি যদি কম দামে হলেও গোপনে এটা বিক্রি করে ফেলতে পারতাম, দলিল টলিল করে, আমি ইন্ডিয়া যে ট্রিটমেন্টটা করতে পারতাম। এই সুযোগে আপনি আপনার ভাইয়ের কাছে, আমি আমার ভাইয়ের কাছে তথ্যটা দিয়ে দিলাম যে শুন, এরকম অমুক ইয়ে বিক্রি করবে, 5 কাঠা দাম হবে 75 লাখ টাকা, আমার মনে হয় 50 লাখ টাকা হলে দিয়ে দিবে। হ্যাঁ, কারণ সে এখন একটু ঝামেলায় আছে। এই যে মেসেজটা পাস করে দিলাম, সেটাও কিন্তু আমি আমার বাউন্ডারি ভায়োলেট করলাম। এখন আমি কিভাবে এনশিওর করব যে আমি বাউন্ডারিটা মেনটেন করছি? ফার্স্ট থিং হচ্ছে যে রোল। এই যে আমি যে কাজটা করছি, আমি নিজেকে প্রশ্ন করতে হবে, একজন ভালো ফিজিশিয়ান কি এই কাজটা করবে? অথবা আমি যে আমার পেশেন্টের সাথে এই অ্যাডভান্সমেন্টটা করছি, বা এই কথাটা বলছি, বা এই কাজটা করছি, এটা যদি ভিডিও করা হয়, সেই ভিডিওটাকে আমার ফ্যামিলি বা আমার বন্ধুরা যদি দেখে, তাইলে সেটা কি তাদের কাছে গ্রহণযোগ্য হবে? যদি না হয়, তার মানে হচ্ছে আমি রুল ভায়োলেট করছি। টাইমিং, একটা রোগীকে আমি 2 দিন 3 দিন পর পর তাকে আসতে বলছি, রিভিউতে আসেন, আসার পর তার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলছি, এটা কি ক্লিনিক্যালি জাস্টিফাইড? যদি ক্লিনিক্যালি জাস্টিফাইড না হয়, তাহলে আমি রুল ভায়োলেট করছি। তারপরে আহ, আপনার নর্মাল কনসাল্টিং আওয়ারের বাইরে আমি পেশেন্টকে বললাম যে একটা কাজ করেন, 10টার রাত 10টার দিকে আমার রোগীটাকে কমে যায়, আপনি আসেন, তাহলে অনেকক্ষণ কথা বলা যাবে। এটা কি ক্লিনিক্যালি জাস্টিফাইড কিনা? যদি না হয়, তার মানে আমি আমার বাউন্ডারি ভায়োলেট করছি। এবং প্লেস, আমি কিন্তু রোগীকে কনসাল্ট করার 2 জায়গা 3 জায়গাতে পারমিটেড। একটা হচ্ছে কনসাল্টিং রুমে বা চেম্বারে, একটা হচ্ছে হোম ভিজিটে গেলে তার বাড়িতে, অথবা হসপিটালে। তার বাইরে আমি পেশেন্টকে বললাম যে আপনার ইয়েটা তো খুবই কমপ্লিকেটেড, তো একটু সময় নিয়ে কথা বলতে হবে, চলেন আমরা আজকে লাঞ্চ করি জিনজিয়ানে। হুম, জিনজিয়ানে লাঞ্চ করি, ওখানে সময় নিয়ে কথা বলবো। ইট ইজ টোটালি প্রহিবিটেড, আমি বাউন্ডারি ভায়োলেট করছি। এবং অনেকে আমরা কি করি, সোশ্যাল এনকাউন্টারে, যে আমি আমার বন্ধুর মেয়ের বিয়েতে গেলাম, ওখানে আমার রোগীর সাথে দেখা হলো, রহিম সাহেব কি খবর, আপনার ব্লাড প্রেশারের ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন তো? আমি কিন্তু সবাইকে জানিয়ে দিলাম যে ভদ্রলোকের ব্লাড প্রেশার আছে। হ্যাঁ, মানি যে ব্লাড প্রেশার ইজ নট, ইট ইজ নট এ গোপনীয় রোগ, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না। কিন্তু আমি তো জানি না এই ভদ্রলোক তার ব্লাড প্রেশারের কথা অন্য মানুষকে জানতে চান কি চান না, বা ডায়াবেটিসের কথা এখন আমি ওই জনসমাগমের মধ্যে বলে ফেললাম, বা আপনি ওষুধ ঠিক মতো খাচ্ছেন কিনা, আপনি ব্লাড প্রেশারটা চেক করেছেন কিনা। আই এম নট অ্যালাউড টু ডু দ্যাট। গিফট, এটা আর একটা ক্যান অফ ওয়ার্ম। হ্যাঁ, তো এটা নিয়ে আমি জানি না আপনারা কিভাবে নেবেন। আমাদের তো ওষুধ কোম্পানির গিফট একটা বিশাল ব্যাপার। ইদানিং যে আপনার মাছ, তারপরে শাড়ি পাঞ্জাবি সবই গিফট দেওয়া হয়। এগুলি কিন্তু হাইলি আনইথিক্যাল এবং ইললিগাল। কেন? একটা হচ্ছে যে গিফট, আপনি যদি আমাকে একটা গিফট দেন, বা আমি যদি আপনাকে একটা গিফট দেই, আপনি বা আমি কে পরস্পরের প্রতি কারেক্ট ডিসিশন নিতে পারবো? কিছুটা বায়াস ফ্যাক্টর থাকবে না? অবশ্যই থাকবে। তো এই বায়াস ফ্যাক্টর যদি আমাদের ট্রিটমেন্টে চলে আসে, তাহলে তো আমি রাইট ডিসিশন নিতে পারবো না। সুতরাং এই জিনিসটা এই কারণে অন্যায়। আর কোনো ডাক্তার তার রোগীকে কিন্তু কোনো গিফট দিতে পারবে না। কিন্তু রোগীর কাছ থেকে যেটা নন সাবস্টেন্সিয়াল গিফট, যেমন ধরেন একটা পেন, একটা ঈদ কার্ড, তারপর একটা নববর্ষের শুভেচ্ছা, এগুলো নিতেই পারেন, যেটার কোনো কমার্শিয়াল ভ্যালু নাই সেটা। আবার আমরা যে এই যে একটু আগে বললাম যে ডাক্তার রোগীকে কোনো গিফট দিতে পারবে না, আমরা যদি রোগীকে কন্টিনিউয়াস সিডিটিভ বা অন্য কোনো ওষুধ লার্জ অ্যামাউন্টে তাকে ইয়ে দিতে থাকি, স্যাম্পল দিতে থাকি, এটাও কিন্তু একটা সাটল গিফট, প্রচ্ছন্ন গিফট। এটার মধ্যেও কিন্তু আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে, না থাকলে তো ভালো কথা, থাকতে পারে। যদি থাকে, তাহলে কিন্তু আমি সেই গিফট দিতে পারবো না।
কিন্তু আমি স্মল অ্যামাউন্টের স্যাম্পল দিতে পারি, এডুকেশন ম্যাটেরিয়াল দিতে পারি, চাইলে একটা বইও দিতে পারি রোগের স্বার্থে, তার মেডিকেল নলেজের জন্য, তার রোগের সাথে যদি রিলেটেড। আর এটা হচ্ছে যে আমরা কি ধরনের পোশাক পরবো। পোশাক পরাটার কোনো বাধ্যবাধকতা নাই, অনেকে চেম্বারে অ্যাপ্রন পরেন, হুইচ ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। কিন্তু বেসিক্যালি মডেস্ট ড্রেস পরতে হবে, যাতে রোগের আমার প্রতি শ্রদ্ধাবোধ থাকে, আমারও রোগের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, যাতে খুব রিভিলিং ড্রেস বা টেম্পটিং ড্রেস এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, রোগীর যখন এক্সামিন করি তখন কিন্তু ড্রেপিং ইউজ করতে হয়। আমি শিওর যে আপনারা করেন, কিন্তু মনে মনে করেন যে পিআর করা হবে, পিভি করা হবে, বা ব্রেস্ট এক্সামিন করা হবে। এখন অনেকে আর্গুমেন্ট করতে পারেন যে তার পিভি যেহেতু করছি ওখানে প্রাইভেসির কি আছে। না, তার প্রতি যে আপনি রেসপেক্টফুল সেটা করে ওই অংশটা ছাড়া, পেলভিক এরিয়া ছাড়া বাকি অংশ কিন্তু ড্রেপিং করতে হবে, তার আপার পার্টটা ড্রেপিং করতে হবে। এটা হচ্ছে রেসপেক্ট দেখানো। এবং যদি তার যে সে যখন ড্রেস চেঞ্জ করবে তখন পর্দাটা টেনে দিতে হবে। আর আমার চেম্বারে যদি ওরকম পর্দা না থাকে, আমার কি করতে হবে, তার ড্রেস চেঞ্জ করার সময় দরজার বাইরে চলে যেতে হবে, বলবেন যে রেডি হলে আমাকে ডাকবেন, বা আমি নক করে আবার ঢুকবো। সেলফ ডিসক্লোজার বাই ফিজিশিয়ান, আমরা কি আমাদের কথা রোগীদের বলতে অ্যালাউড কিনা? এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ছাড়া আমি আমার গল্প, আমার রোগ বা আমার কাহিনী রোগীকে বলতে অ্যালাউড না। এখন এক ভদ্র মহিলার সাথে তার হাজবেন্ডের একটু ঝামেলা চলছে, গন্ডগোল চলছে, আপনি তাকে কাউন্সিলিং করছেন। আমি বললাম যে আর বলবেন না, আপনার ভাবির সাথেও আমার সম্পর্ক খারাপ। হ্যাঁ, এই এই সেই হয়, এগুলি বলতে থাকলেন। বিহাইন্ড দ্য স্ক্রিন আমার মনের মধ্যে একটা ইয়ে আছে যে তার একটু সিম্পিতি নেওয়া। তার হাজবেন্ডের সাথে তার গন্ডগোল চলতেছে, এখন আমি আমার ওয়াইফের সাথে গন্ডগোল থাকুক বা না থাকুক, আমি বললাম যে হ্যাঁ, আপনার ভাবির সাথে আমার ইয়ার বলবেন না, মানে খুব বিরক্ত হয়ে গেছে, এই সে বলে আপনি একটা অন্য রুট ওপেন করে দিলেন। সো এটা করা যাবে না। অথবা মনে করেন আপনার সিরিয়াস হার্ট ডিজিজ আছে বা কিছু আছে, এখন আপনার রোগী কিন্তু আপনাকে সুস্থ হিসেবে জানতে চায়। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি আপনার একটা রোগের কথা সবাই জানে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। না হয় আপনি আপনার রোগের কথা রোগীকে বলে আপনি তো কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো এটা নিয়ে আলোচনা আমরা এনকারেজ করি না, ইট ইজ নট ইথিক্যাল। স্পর্শ, টাচ, স্পর্শ কিন্তু খুব একটা স্পর্শকাতর বিষয়। এখন আমার রোগীকে আমি স্পর্শ করতে পারবো কিনা? অবশ্যই, যদি তার সেটার ক্লিনিক্যাল কনটেক্সট থাকে, এবং কখনো কখনো স্পর্শ করার দরকারও হতে পারে। একটা রোগীর গ্রিফ রিয়াকশন হচ্ছে, সে কান্না করছে, তার মাথায় হাত দিতে পারেন আপনি, তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা করতে পারেন। কিন্তু টাচটা হতে হবে মানে ক্লিনিক্যাল কনটেক্সটে এবং অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, অ্যাপ্রোপ্রিয়েট সময় ধরে। আপনি তার হাত ধরতে পারেন, তার শোল্ডারে প্যাট করতে পারেন, কিন্তু অন্য কোনো টাচেই কিন্তু আপনাকে তার কনসেন্ট নিতে হবে। বিশেষ করে যেটা বললাম, পেলভিক এক্সামিনেশন, পিভি এক্সামিনেশন, বা শরীরের যে ওইসব জায়গায়, হ্যাঁ, বা চেস্ট এক্সামিনেশন, পেশেন্টের ইয়ে করতে হবে, বা ওইসব জায়গায় আপনি টাচ করতে পারবেন না যদি মনে করেন যে এটা ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে, তারপরেও তাকে পারমিশন নিয়ে। কিন্তু তাকে প্রবোধ দেওয়ার জন্য, যেটা সমাজের নর্ম, আমরা মাথায় হাত রাখি, কাঁধে হাত রাখি, তার হাত ধরি, সেটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে পোস্ট থেরাপিউটিক কন্ট্যাক্ট। আপনার সাথে আমার সাথে এই রোগের, যে রোগের জন্য হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে, তার রিভিউ টিভিউ সব শেষ। আমি প্রতি সপ্তাহে তাকে একবার ফোন করি, কেমন আছেন, আপনি তো আর আসছেন না, আপনার ঠিক আছেন কিনা, আপনি আসলে ভালোই লেগেছিল ওই দিন এসেছিলেন, এইসব কথাবার্তা আমরা বলতে থাকি। এটা এটা অন্যায়। এখন বাউন্ডারিতে আমি আমার রোগীর সাথে কথা বললাম, আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধুদের সাথে আমার বাউন্ডারির কোনো ব্যাপার আছে কিনা। তার কারণ হচ্ছে যে আমার অ্যাডাল্ট ছেলে বা আমার অ্যাডাল্ট মেয়ে, তারা যে কারণেই হোক, যদি ডাক্তার দেখানো হয়, আমি যদি তার ডাক্তার হই, আমি কি তাকে ক্লিনিক্যালি অবজেক্টিভলি জাজ করতে পারবো? যদি তার আহ, আহ, কি বলে জেনারেল সিস্টেম এক্সামিনেশন করতে হয়, যদি তার জিআই সিস্টেম এক্সামিনেশন করতে হয়, আমি কি পিআর করতে পারবো? আমার সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক কি সেটা অ্যালাউ করে, বা সেটা কি শোভন হয়? যদি না হয়, এবং আপনি তো জানেন না সে
আপনার কাছে হয়তো, অথবা আমার ছেলের কাছে বা আমার মেয়ের কাছে হয়তো মনে হবে যে না, এটা তো অন্য একটা সমস্যা, আব্বুর কাছে গেলে ও বলতেই পারবে। কিন্তু ওরা তো ক্লিনিক্যালি ইকুইপ না, ওরা তো জানে না যে ওইটার সাথে জেনেটো ইউরিনারি সিস্টেমের কোনো সম্পর্ক আছে কিনা, ওইটার সাথে জিআই সিস্টেমের কোনো সম্পর্ক আছে কিনা। ওরা তো অতটা ক্লিনিক্যালি ইকুইপ না, হয়তো কোনো সম্পর্ক থাকতেও পারে। তো সে একটা কনসালটেশনে এসে অর্ধেক কনসালটেশন করে তো চলে যাবে না। সুতরাং ওয়েভ, ইভেন আপনার বন্ধুর ক্ষেত্রে, আমার বন্ধুর ক্ষেত্রেও কিন্তু সেটা সত্যি। সুতরাং আমাদের অথবা সে আসলে আমি কি ভয়ে ওভার ইনভেস্টিগেশন, আমার ছেলে আসছে তাই তার সবকিছু আমি এক্সামিন করে ফেলি, টেস্ট করে, ব্লাড টেস্ট করে ফেলি, তাকে আলট্রাসাউন্ড করি, সিটি করি, এগুলি কি ক্লিনিক্যালি জাস্টিফাই? অথবা আমি কি আন্ডার ইনভেস্টিগেট করি, আমি কি মনে করি আরে ওরে তো দেখলাম বাসায় শুয়ে আছে, এখন ব্যথার কথা বলতে আমি নিশ্চয়ই এগুলো তো সিরিয়াস কিছু না, ঠিক আছে দুটা প্যারাসিটামল খাও, না পা খাও, ঠিক হয়ে যাবে। তার মানে আমি কি কিছু ইগনোর করলাম কিনা? আমি তো আসলে অবজেক্টিভলি এটা দেখতে পারবো না। সুতরাং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের ক্ষেত্রে সবসময় তাদের নিজস্ব ডাক্তার থাকতে হবে। অবশ্যই কোনো ইমার্জেন্সিতে বা সিচুয়েশনে যেখানে ডাক্তার, অন্য ডাক্তার দেখাতে পারছেন না, সেইখানে আমি অবশ্যই দেখতে পারবো। কিন্তু আগে থেকেই একটা টার্ম সেট করতে হবে যে আমি তোমার এতটুকু করতে পারবো, এতটুকু করতে পারবো না, এটা পরে আরেকজন ডাক্তারকে দেখাতে হবে। সুতরাং এই জিনিসগুলি ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমাদের মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমরা কিছু মিস ডায়াগনোসিস করতে পারি, কিছু মিস হয়ে যেতে পারে। কনসালটেশনে অনেস্টি, আমি এমন কিছু বলবো না, এমন কিছু করব না যাতে মনে হয় যে আমি আমার নিজের সম্বন্ধে বাড়িয়ে বলছি, যে এক্সপিরিয়েন্স আমার নেই, যে স্কিল আমার নেই, যে এক্সপার্টিস আমার নেই, হ্যাঁ, যে কোয়ালিফিকেশন আমার নেই, সেটা নিয়ে আমি রোগীদের বলছি আমি এটা পারি, আমি সেটা পারি, হ্যাঁ, আমি ডায়াবেটিস বিশেষজ্ঞ, তারপরে আমি ফেলো, রাশিয়া মস্কো ইউনিভার্সিটির ফেলো, ও হোয়াট এভার, মানে যেগুলি সত্যি না ওগুলি আমি বলতে পারবো না। এবং আমার নিজের যদি কিছু লিমিটেশন থাকে সেটা ডিসক্লোজ করতে হবে, যে অ্যাপেন্ডিসেক্টমি, ভাই আমি তো জেনারেল প্র্যাকটিশনার বা আমি ফ্যামিলি ফিজিশিয়ান, আমি সব রোগী দেখি, কিন্তু আমি অপারেশন করি না, এটা কিন্তু একটা স্পেশাল স্কিলের দরকার, এটা কিন্তু সার্জনের কাছে যেতে হবে। আপনার কিন্তু লজ্জার কিছু নেই, কারণ সার্জন উনি তো আবার গাইনোকোলজির কাজ পারবেন না, উনি তো আবার আইয়ের কাজ পারবেন না, এক একজনের এক একটা ইয়ে। আপনি আপনারটা ক্লিন কাট বলবেন, এবং যদি প্রয়োজন হয়, এটা যদি জেনারেল প্র্যাকটিসের কোনো ব্যাপারও হয়, আমার কনফিউশন লাগছে, আমি কিন্তু আমার পাশের কলিগকে ডেকে জিজ্ঞেস করি বা করতে হবে। এবং তাতে রোগী যদি মনেও করে যে আপনি ভালো ডাক্তার না, তাকে বুঝিয়ে বলতে হবে যে আমরা, আমার মনে হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে ভালো হবে, যে পাশের রুমে ডক্টর করিম আছেন, উনিও এক্সপেরিয়েন্স, দেখি উনি কি বলেন, দুজনে মিলে কথা। ইভেন রোগের সামনে যদি আপনি বই খুলেন, ইউটিউব সার্চ করেন বা গুগল সার্চ করেও আপনি কিন্তু, আমরা কিন্তু হরহামেশা এটা করি যে একটু দেখে নেই যাতে কনফিউশন না হয়, আমি যেটা বলছি এটাকে কারেক্ট কিনা। রোগীর কিন্তু প্রথম দিকে একটু দ্বিধা থাকলেও পরে আপনার প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে, যে আপনি আন্দাজে কিছু বলছেন না, আপনি ক্রস চেক করে রোগের ইনফরমেশন দিচ্ছেন। সুতরাং সেটা আমাদের করতে হবে, আমাদের অনেস্ট থাকতে হবে। কখনোই আমি একটা জিনিস জানি না, না জেনে একটা কিছু বলে ফেললাম যে এখন রোগীর সামনে না বললে কেমন দেখায়, সেটা করা যাবে না। আমি যদি না জানি, আমি যদি ইনস্ট্যান্টলি বলতে না পারি, বলতে হবে যে আপনি যখন ফলো আপে আসবেন সেটা আমি একটু দেখে নেব, তখন আপনাকে এটা নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাবো, অথবা আমি ফোনে আপনাকে জানিয়ে দিব, সেই কথাটা বলে দিবেন। এবং যখন রেফার করার দরকার হবে তাকে বলবেন যে এটা আমার ডোমেইন না, এই জিনিসটা আমার রেফার করতে হবে, কিন্তু ডাক্তার সাহেব আপনাকে দেখে আবার আমার কাছে পাঠিয়ে দেবে, এটা ক্লিয়ার কাট বলবেন। ওভার সার্ভিসিং, ওভার সার্ভিসিংটা বেসিক্যালি কি, যে ক্লিনিক্যালি ইন্ডিকেটেড না, তারপর আমি কনসালটেশন করছি বা প্যাথোলজি ফর্ম লিখছি, অনেকগুলি টেস্ট দিচ্ছি, বা তাকে 2 দিন পর পর আসতে বলছি। ওভার সার্ভিসিংটা আমরা কেন করি? একটা হচ্ছে মনিটরি গেনের জন্য, সে যতবার আসবে ততবার আমাকে ফি দিবে, অথবা আমি বেশি বেশি প্যাথোলজি লিখে যদি কমিশন দেওয়ার কোনো প্রভিশন আমি করতে পারি প্যাথোলজি কোম্পানির সাথে, সেটার কারণে। অথবা একটা রোগীকে বারবার আসতে বলছি, ভদ্রমহিলা খুবই অ্যাট্রাকটিভ, তার ফ্যামিলিতে ঝামেলা চলছে, সুতরাং এই সুযোগ নিচ্ছি, সে বারবার আসে, আমি তার সাথে একটা রিলেশনশিপ ডেভেলপের চেষ্টা করছি। অথবা এমপি সাহেব বা ইউএনও সাহেব বা উপজেলা চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী অফিসার,
ওনাদেরকে বাসায় যায় একটু সেবা দিচ্ছি, ব্লাড প্রেশারটা চেক করে আসছি, বারবার ওনাদেরকে আনতেছি। কেন? যে ওনার সাথে আবার ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি যে উনি আমার খুব ক্লোজ, আমার একটু ইনফ্লুয়েন্স বাড়বে, এসব কারণে। এগুলো হচ্ছে ওভার সার্ভিসিং এর কারণ। কখনো কখনো অবশ্য আমি ডায়াগনোসিসটাতে কনফিডেন্ট না, আমি একটু কনসার্ন, আমার নিজেরই অ্যাংজাইটি হচ্ছে পেশেন্টটা নিয়ে, তখন আমি পেশেন্টকে 2 দিন পর পর আসতে বলবো নিজের ফলো আপের জন্য। মানে এটা রোগীর উপকার হোক বা না হোক, আমার ভয়টা তাড়ানোর জন্য। এই কারণে আমরা অনেক সময় ওভার সার্ভিসিং করি। আবার অনেক সময় পেশেন্ট, তার কোনো আলটেরিয়র মোটিভ থাকতে পারে, সে তার মোটিভের কারণে আহ, আহ, বারবার আসতে চায়। আমাদের আমাদের দেশে এটা কিন্তু খুব বেশি মানে রেয়ার না, এটা প্রায় হয় যে দেখবেন যে অনেক সময় আমাদের দেশে সর্বক্ষেত্রে রোগীরাও ডাক্তারদেরকে ট্র্যাপ করতে চায়। হ্যাঁ, সে এসে ডাক্তারের মনোযোগ আকর্ষণ করতে চায়, বারবার আসতে চায়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। কিন্তু ওভার সার্ভিসিং এর সাথে আমাদের রেগুলার ফলো আপ এবং মনিটরিং এর একটা পার্থক্য আছে, সেটাও আমাদের বুঝতে হবে। যে বারবার আসা সব ক্ষেত্রে খারাপ না, আমি তো ফলো আপের জন্য আসতে বলতে পারি, সুতরাং সেটাও আমার মাথায় রাখতে হবে। কিন্তু প্রত্যেকটা ইনভেস্টিগেশন যে আমি লিখি, প্রত্যেকটা ফলো আপে যে আমি আসতে বলি, সেটা ক্লিনিক্যালি জাস্টিফাইড হতে। যদি ক্লিনিক্যালি জাস্টিফাইড হয়, আপনি প্রতিদিনও আসতে বলতে পারেন। যে একটা হাইপার টেনশনের পেশেন্ট, আপনি দেখলেন যে 200/140 তার ব্লাড প্রেশার, আপনি হসপিটালে পাঠানোর মতো হলে তো পাঠালেন, কিন্তু যদি আপনি মনে করেন ম্যানেজ করবেন নিজে, তাহলে তো আপনার যেহেতু পেশেন্ট দেখা যাচ্ছে ক্লিনিক্যাল স্টেবল আছে, আপনি তাকে একটা ব্লাড প্রেশার ওষুধ ইনিশিয়েট করে পরের দিনে আসতে বলবেন। কারণ তার ব্লাড প্রেশারটা কমলো কিনা আপনার দেখা উচিত। পরের দিন আসলো তার 180/120 হলো, ঠিক আছে, আপনি ওষুধ চেঞ্জ করে দিলেন, তারপরে আবার পরের দিন আসতে বলবেন। ওইটা ক্লিনিক্যালি জাস্টিফাইড। সুতরাং বারবার আসতে বলা মানে ওভার সার্ভিসিং না, অ্যাজ লং অ্যাজ এটা ক্লিনিক্যালি জাস্টিফাইড। আর একজন ভালো প্র্যাকটিশনার, তার কিন্তু আসলে ওভার সার্ভিসিং এর উপর ডিপেন্ড করতে হয় না একটা ভালো লাইভলি মানে অন্য অবস্থার জন্য। ওভার, আপনি ভালো প্র্যাকটিশনার হলে, আমি ভালো প্র্যাকটিশনার হলে আমার কাছে রোগী এমনিতেই আসবে, ওভার সার্ভিসিং এর দরকার হবে না। আর এক জিনিস হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কে ডিল করা। তা আমি শিওর যে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিসে সবসময় ওনাদের সাথে ডিল করেন। এই নিয়ে আমাদের অনেকের অনেক রকমের মনোভাব আছে। অনেকে আমরা তাদেরকে খুব বেশি মানে মাথায় তুলে ফেলি, আবার অনেকে ওদেরকে একদম টলারেটও করতে পারি না, এমনও আছে। কিন্তু আসলে ব্যাপারটা কি, ওরা তো আপনার আমার মতো মানুষ। ওনারা, তাদেরও এটাও একটা প্রফেশন। আমাদের যেমন রোগী দেখা প্রফেশন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরও আমাদের কাছে আসাটা প্রফেশন। সুতরাং ওনারা ডিজার্ভ করে যে ওনাদেরকে আমরা রেসপেক্ট দিয়ে কথা বলি, ওনাদেরকে মানে সম্মান করি, ওনাদের প্রাপ্য মর্যাদাটা আমরা দেই। কিন্তু ওনাদের কথাটাকে আমরা বেদবাক্য মনে করতে পারবো না। কারণ ওনারা হয়তো কিছু লিফলেট দিলেন, ইনফরমেশন দিলেন, বা কিছু তথ্য দিলেন। আমাদের কিন্তু মূল মানে নলেজের ইয়েটা হবে আমাদের টেক্সট বুক অথবা মেডিকেল জার্নাল। এবং তারা যেটা বলছেন ওটা আমাদের ভেরিফাই করে নিতে হবে যে রিসেন্ট এভিডেন্স বেসড মেডিসিন কি বলে। হ্যাঁ, এই জন্য এভিডেন্স বেসড মেডিসিন, এই যে আপনার ট্রিটমেন্ট নিডেড টু, কি নাম্বার নিডেড টু ট্রিট, স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি ড্রাগের, এগুলি এই জিনিসগুলি কি, এগুলি জানতে হবে যাতে আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি। এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য আপনি কিছু রুলস সেট আপ করতে পারেন আপনার প্র্যাকটিসে। আপনি হয়তো মনে করলেন যে না, আমি শুধু লাঞ্চ ব্রেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেখব, অথবা তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন, যাতে যে কোনো সময় র্যান্ডমলি যদি আসে, আপনার কিন্তু ক্লিনিক্যাল পেশেন্ট কেয়ারের কনসেন্ট্রেশন লুজ করবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি নিজে আমার বন্ধুদের সাথে দেখা করতে গেছি, অনেক সময় কথা বলছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসবো স্যার বলে ঢুকে যান। এখন আপনি যদি ওনাকে বলেন যে না আমি ব্যস্ত আছি এখন আসবেন না, এইটাও কিন্তু একটু রুড হয়ে যায়, একটু হার্শ শোনায়। কিন্তু আমরা যদি একটা গাইডলাইন সেট আপ করে দিই আমাদের প্র্যাকটিসে, আমি প্রতিদিন 1টা থেকে 2টার মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসলে আমি ওনাদের সাথে দেখা করবো, সেরকম গাইডলাইন দিয়ে দিবেন। তাদেরকে আইডেন্টিফিকেশন বেজ বা তাদের কোম্পানির ড্রেস পড়তে হবে, তাহলে আপনি জানবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি বাই অ্যাপয়েন্টমেন্ট আসে, আপনার সেক্রেটারির সাথে আপনার রিসেপশনের সাথে আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে যে স্যার অমুক দিন অতটার সময় আমি স্যারের সাথে দেখা করতে চাই, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকটা ভাবে সাজিয়ে রাখবে। আপনিও জানবেন যে না, এই সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আমার টাইম দিতে হবে, আমি আমি তাদের থেকে ক্লিনিক্যাল জিনিসগুলো জানবো। আর উনি যে কাগজপত্রগুলি দিবেন,
কোনটা এডুকেশনাল ম্যাটেরিয়াল এবং কোনটা আহ, মানে মার্কেটিং ম্যাটেরিয়াল, এই ডিফারেন্সিয়েশনটা আপনার জানতে হবে। অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কি করে যে লাঞ্চ বা টি আয়োজন করে, যে আপনাদের প্র্যাকটিস, আপনার হয়তো 10 জন ডাক্তার আছেন, অথবা অন্য জায়গা থেকে ডাক্তার এনে কোনো এক জায়গায় একটা গ্যাদারিং করলো, যে তাদের নতুন একটা প্রোডাক্ট নিয়ে ইনফরমেশন দিল। সেই ক্ষেত্রে কিন্তু ওইটা ক্লিয়ারলি ইয়ে করতে হবে, তাদের স্পন্সরশিপের কথাটা জানা থাকতে হবে, যে এটা ওই কোম্পানি করছে, যাতে আপনারা জানেন যে তাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কোম্পানির দৃষ্টিভঙ্গিতে আসছে। এবং সেখানে প্রশ্ন উত্তরের আলোচনা, একজন এসে শুধু বলে চলে যাবে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না বা প্রশ্ন করতে পারবেন না, এটা কিন্তু হবে না। আপনাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকেও কোনো ম্যাটেরিয়াল গিফট নিতে পারবেন না। হ্যাঁ, প্যাড নিতে পারবেন, পেন নিতে পারবেন, স্যাম্পল, বিশেষ করে নতুন যেসব ড্রাগ এসছে এগুলোর স্যাম্পল নিতে পারবেন। কিন্তু ম্যাটেরিয়াল গিফট, আপনাকে মেলবোর্নে আসার টিকিট দিয়ে দিল, বা কোনো একটা সেমিনারে অ্যাটেন্ড করবেন কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাছ থেকে, কারণ আপনি তো তাইলে আনবায়াসড ডিসিশন নিতে পারবেন না। সো ইট ইজ ইলিগাল এবং আনইথিক্যাল। ম্যালপ্র্যাকটিস, নেগলিজেন্স এন্ড লায়াবিলিটি। ম্যালপ্র্যাকটিসটা বেসিক্যালি কি? সেটা হচ্ছে এমন একটা কাজ যেটা আপনি যদি করেন তাহলে পেশেন্টের ইনজুরি অথবা হার্ম হবে, এবং এইটা আসলে নেগলিজেন্সের কারণেই হয়। তো আমি যে 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 জিনিসটা আমার জানা দরকার সেই জিনিসটা যদি না জেনে কাজটা করি, সেটা আমার জন্য হবে নেগলিজেন্স, এবং নেগলিজেন্সের কারণে আমি ম্যালপ্র্যাকটিস করব। আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন না করি, তাইলে সেটা আমার ম্যালপ্র্যাকটিস হবে। আমি তার কনসেন্ট নেওয়া দরকার, কনসেন্ট নেইনি, অথবা একটা ইমার্জেন্সি না, সেটাকে আমি ইমার্জেন্সি মনে করে তার কনসেন্ট না নিয়ে কাজ করে ফেললাম, সেটাই হচ্ছে আমার নেগলিজেন্স, এবং নেগলিজেন্সের কারণে আমি ম্যালপ্র্যাকটিস করছি। আমি যদি ইললিগাল অপারেশন করি সেটা ম্যালপ্র্যাকটিস হবে। আমি যদি রংফুল ডায়াগনোসিস করি বা রংফুল ইন্টারভেনশন করি, আমি একটা আপনার টুইস্টেড ওভারিয়ান সিস্টকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করে অ্যাপেন্ডিসেক্টমি করতে চলে গেলাম, হ্যাঁ, আমি বলতে পারবো না যে না আমার কাছে এটা মনে হয়েছে, আমার কিন্তু এটা নেগলিজেন্স হয়েছে, কারণ আমি এই দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমি কনফার্মেটরি ডায়াগনোসিস মেক করিনি বা রংলি করেছে। সেটা আমার ইনকম্পিটেন্সের কারণে হোক, অসাবধানতার কারণে হোক, তার মানে আহ, আমি যে কাজটা করেছি সেটা নেগলিজেন্ট, সো আমি ম্যালপ্র্যাকটিস করেছি। আমি ইনকম্পিটেন্ট অথবা ইনকারেক্ট টেকনিক, আমি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে গিয়ে আপনার ইনসিশনটা যেখানে দেওয়ার কথা তার চেয়ে অনেক উপরে দিয়ে ফেলেছি, অ্যাপেন্ডিক্স খুঁজে পাচ্ছি না, তাইলে ইনকম্পিটেন্ট টেকনিক হলো, সেটা আমার নেগলিজেন্স। তারপরে আমি অ্যানেস্থেশিয়া, ভুল অ্যানেস্থেশিয়া দিয়েছি, সেটা আমার নেগলিজেন্স। আমি যদি কোনো মেডিকেশন ওভারডোজ করি, এখন একজনকে প্যারাসিটামল প্রেসক্রাইব করেছে, আমি তাকে বলেছি আপনি বাসায় গিয়ে 4টা ট্যাবলেট খেয়ে ফেলবেন একসাথে, ওভারডোজ করলাম, তার হেপাটিক ফেলিওর হতে পারে, এটা আবার নেগলিজেন্স। এবং এই অভিযোগ তো আমরা নিয়ত পাই, যে অপারেশন করার সময় ছুরি কাঁচি পেটের মধ্যে রেখে চলে এসছে, এটা মানে প্রচুর আমরা দেখি। এটা শুধু যে বাংলাদেশে হয় তা না, পাশ্চাত্যে হয়, সেটাও একটা ধরনের নেগলিজেন্স। তারপরে ইনএডিকুয়েট আফটার কেয়ার, যে পেশেন্টকে যে অপারেশন করলাম, অপারেশন করার পরের দিন যে তার ড্রেসিংটা আবার চেক করতে হবে, তার কোনো উজিং হচ্ছে কিনা, পেশেন্টকে আমি বলি নাই, পেশেন্ট কিছু জানে না, সে বাসায় চলে গেছে, বাড়ি অথবা গ্রামে চলে গেছে, বাই দিস টাইম তার ইনফেকশন হয়ে গেছে। এখন আমি বলতে পারবো না যে পেশেন্ট তো আসে নাই, তা না, পেশেন্টকে আমি বলেছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো ইনএডিকুয়েট আফটার কেয়ার করলে সেটাও নেগলিজেন্স। এবং কোনো হার্ম আমি আগের থেকে বুঝলাম না, কোনো সাইড এফেক্ট, জটিল কমপ্লিকেশন হতে পারে, সেটা আমি টের পেনি, সেটাও আমার নেগলিজেন্স। এবং পেশেন্ট যদি নিজে কন্ট্রিবিউট করে, পেশেন্ট যদি এসে বলে যে স্যার আপনি যে এই যে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে যেতে বলেছেন, এত দূরে স্যার যেতে পারবো না, টাকা নাই, আপনি তো অনেক বছর ধরে ডাক্তারি করছেন, আপনি অপারেশনটা করে ফেলেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আপনি ওটা বলতে পারবেন না যে আমার এক্সপার্টিস না থাকা সত্ত্বেও পেশেন্টের অনুরোধ ক্রমে আমি অপারেশন করেছি, এই অপারেশনে কোনো বাজে আউটকাম হলে আপনার এই দায়, আপনি রোগীকে দায় দিতে পারবেন না। এবং যদি নেগলিজেন্ট হই আমরা, তাহলে লায়াবিলিটিটা কার? আমি যদি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হই
এটা আমার নিজের লায়াবিলিটি। কিন্তু আমি যদি হাসপাতালে কাজ করি, তাইলে আমারও লায়াবিলিটি, হাসপাতালেরও লায়াবিলিটি। আরেকটা বিষয় যে আমি অপারেশন করতে যাব, আমার অ্যানেস্থেটিস্ট যে, সে আমি জানি যে সে কম্পিটেন্ট অ্যানেস্থেটিস্ট না, সেই ক্ষেত্রে অ্যানেস্থেটিস্টের যে লায়াবিলিটি হবে, আমারও লায়াবিলিটি হবে। কারণ আমি জেনে জানা সত্ত্বেও, অথবা নাই জেনে, তার এক্সপার্টিস জানি না অথচ তাকে আমি অ্যানেস্থেসিয়া দিতে বলছি, অথবা অপারেশনে অ্যাসিস্ট করতে বলছে। এই গল্প আমি প্ল্যাটফর্মে দেখেছি, আপনারাও হারহমেশা শুনেন যে এই যে ব্রাদাররা বা আয়ারা ওটিতে অ্যাসিস্ট করে। হ্যাঁ, এটা কিন্তু মানে গ্রসলি নেগলিজেন্ট এবং একটা পানিশেবল অফেন্স আর কি। কারণ ওরা তো এডুকেটিভ কোয়ালিফাইড না, তারা হয়তো দেখতে দেখতে অনেক কাজ শিখে ফেলেছে, কিন্তু ওরা তো রেজিস্টার্ড না। আর আনরেজিস্টার্ড মানে হচ্ছে আনকোয়ালিফাইড, আপনি ওটাকে ডিফেন্স করতে পারবেন না। ইনডেমনিটি ইন্স্যুরেন্স বা যেটাকে বলে এমডিও, মেডিকেল ডিফেন্স অর্গানাইজেশন, বাংলাদেশে খুব বেশি পপুলার না, সারা ওয়ার্ল্ডে এটা একটা মানে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ম্যান্ডেটরি। আমি যদি প্র্যাকটিস করি, আমাকে যে কোনো একটা ডিফেন্স অর্গানাইজেশনের মেম্বার হতে হবে, আমার ইন্স্যুরেন্স থাকতে হবে। কোনো রোগী যদি আমাকে সু করে, আমি তো আসলে গ্যারান্টি দিতে পারবো না যে আমি যতটা রোগী দেখেছি জীবনে, প্রত্যেকটা রোগের 100% অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করি নাই কিন্তু। তো এখন যদি আমার নেগলিজেন্সের কারণে বা আমার অসাবধানতার কারণে একটা রোগের মৃত্যু হয় অথবা সিরিয়াস কমপ্লিকেশন হয়, তার তো রাইট আছে আমাকে সু করা। কিন্তু এখন যদি সে $10 মিলিয়ন মামলা আমার নামে করে দেয়, জীবন তো আসলে অমূল্য, কোনো $1 মিলিয়ন দিয়ে আমরা ইয়ে করতে পারবো না। কিন্তু কেউ যদি আর্থিকভাবে করে, আমার কি সে সাধ্য আছে? আমি যদি দোষী প্রমাণিত হই, সে ক্ষতিপূরণ দেওয়া আমার সাধ্য নেই। সেই জন্য আমি প্রতি বছরই একটা প্রিমিয়াম দেয় একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যাতে আমার ভুলে বা আমার যদি শাস্তি হয়, সেটা ওরা বিয়ার করে। এখন আমাদের দেশের ইয়েরাও কিন্তু, আমরাও কিন্তু হতে পারি, কিন্তু আমরা হই না, যেহেতু এটার কোনো বাধ্যবাধকতা নাই। আর ওই রকম দু একজন, আপনারা জানেন হয়তো, গত কয়েক মাসে কয়েকজন ডাক্তারের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে, তার আগে আর্থিক জরিমানাও হয়েছে। আমি জানি না ওনারা ডিফেন্স অর্গানাইজেশনের মেম্বার কিনা বা ইন্স্যুরেন্সের, কিন্তু যদি না হয়ে থাকেন, ওনারা কিন্তু একটা বিপদে, বিরাট বিপদের মধ্যে আছেন। কিন্তু যদি ডিফেন্স অর্গানাইজেশনের মেম্বার হন, তাহলে কিন্তু ইভেন তারা কিন্তু লয়ারও নিয়োগ করে, যে আপনার মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন আপনাকে উইথহেল্ড করে রেখেছে বা বাতিল করেছে, এই লয়ার আপনার পক্ষে ফাইট করবে। সুতরাং এই ইয়েটা আমার মনে হয় একসময় বাংলাদেশেও চালু হবে, হওয়া উচিত আমাদের নিজেদের স্বার্থেই। এবং সেক্ষেত্রে যখন এটা চালু হয়, আমি শিওর যে আপনারাও এটা মেম্বার হবেন। খুব সংক্ষেপে বিএমডিসির কয়েকটা রুলস রেগুলেশন বলে ফেলি, জাস্ট কয়েকটা, এগুলোর দু একটা হয়তো পরীক্ষাতে আপনাদের জিজ্ঞেস করা হতে পারে। ইউথেনেশিয়া সম্পর্কে আপনারা জানেন, যেটাকে বলে ভলান্টারি অ্যাসিস্টেড ডাইং। এটা নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বিতর্ক হয়, যে যেই রোগের বাঁচার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তার প্রচন্ড পেইন হচ্ছে, সে ব্যথা সহ্য করতে পারছে না, তাকে মানে অ্যাসিস্টেড ডাইং আর কি, যে ইনজেকশন দেওয়া হয় যে সে যাতে মারা যেতে পারে। তো বাংলাদেশে এটা ইললিগাল, এটা অনেক জায়গাতে লিগাল হয়েছে। কিন্তু যে আর্টিফিশিয়াল সাপোর্ট, যে লাইফ সাপোর্ট টার্মিনালি ইল পেশেন্টের, সেটা উইথড্র করা কিন্তু অ্যালাউ। সেটা কিন্তু ইউথিনেশিয়া না, কারণ এটা অ্যাক্টিভলি আপনি তাকে মারছেন না, আপনি লাইফ সাপোর্টটাকে উইথড্র করছেন, সেটা কিন্তু অ্যালাউড, যদি এই পেশেন্টের বাঁচার সম্ভাবনা না থাকে এবং পেশেন্ট আগে বলে দিয়ে থাকে অথবা তার ইমিডিয়েট রিলেটিভরা আপনাকে বলে। এবং টার্মিনালি ইল পেশেন্ট, আমি যদি মনে করি এই রোগী তো বাঁচবে না, তো তার ব্যথা কমলো কি না কমলো কি হবে, কিন্তু তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে কিন্তু আমি বাধ্য। টার্মিনেশন অফ প্রেগনেন্সির ব্যাপারটা আপনারা জানেন, যে দুজন ডাক্তারের একমত হতে হবে যে টার্মিনেট না করলে এটা মায়ের জন্য বা বাচ্চার জন্য সিরিয়াস ফিজিক্যাল বা মেন্টাল হেলথের রিস্ক আছে। সেই জন্য আপনার দুইজন ডাক্তার যদি একত্রিত হয়ে মানে কনসেন্ট দেয়, তাইলে টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যালাউড। বাংলাদেশে কিন্তু সেক্স ডিটারমিনেশন প্রহিবিটেড, শুধুমাত্র মেডিকেল রিজন ছাড়া অন্য কোনো রিজনে, যা জানার জন্য জানলাম, সেটা কিন্তু প্রহিবিটেড। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবাই সেটা জানতে চায়, বাংলাদেশে এটা প্রহিবিটেড। প্রহিবিটেড হওয়ার কারণও আছে, কালচারালি আমরা অনেক সময় আমাদের মেয়ে সন্তান, আমাদের কন্যা সন্তানকে আমরা ওয়েলকাম করি না, সবাই না, কেউ কেউ আর কি। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য এটা আমরা বাংলাদেশ জানতে দেওয়া হয়নি, বিএমডিসি এটাকে অ্যালাউ করেনি। আমরা যে রেকর্ড কিপিং করব, রেকর্ড কিপিংটা ক্লিয়ার হতে হবে, একিউরেট হতে হবে। ফটোগ্রাফি, যে আলহামদুলিল্লাহ
আজকে এই অপারেশনটা করলাম বলে পেশেন্টের সাথে আপনার ছবি দিয়ে ফেসবুকে দিয়ে দিলাম, এটা পেশেন্টের কনসেন্ট ছাড়া কোনোভাবেই দেওয়া যাবে না। আমাদের বিএমডিসিও কিন্তু রেগুলার সিএমই অ্যাক্টিভিটির কথা বলে, কিন্তু এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, এটা রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য দরকার লাগবে বা এরকম কথা বলে না, এনকারেজ করা হয়। আর যেই আপনি যেই পেশেন্টকে যেই ফিটা চার্জ করবেন, সেই ফিটা জানার রাইট আছে রোগীর, এটা আগেই তাকে বলে দিতে হবে। আপনি সাইনবোর্ডে দেন বা যে কোনো ভাবে যে ডাক্তার সাহেবকে দেখাতে হলে 1,000 টাকা ফি, পুরনো রোগীকে 500 টাকা ফি, যেটা যেই ফি আপনারা যেটা নেন সেটা রোগীকে আগে জানাতে হবে। আমরা যারা টিভিতে হেলথ টক শোতে অ্যাটেন্ড করি, টক শো হোস্ট মানে টক শোতে যাই, মনে রাখতে হবে যে ওই যে নিচে আমার স্ক্রলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার টাইম, সিরিয়াল নেওয়ার নাম্বার এগুলি দেওয়া যাবে না, কারণ এটা সেলফ প্রমোশন হয়। সেলফ প্রমোশন ইজ প্রহিবিটেড। আর অনেকে বলেন যে অমুক ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে আমার মাকে নিয়ে, উনি এত টাকা ফি নিয়েছেন। উনি যদি ফি না নেন, সেটা ওনার বদান্যতা, মানে এটা এনকারেজ করা হয় বিএমডিসি থেকে, কিন্তু বাধ্যবাধকতা নাই যে ডাক্তার বা ডাক্তারকে বা তার ইমিডিয়েট ফ্যামিলিকে দেখতে হলে যে ফি নেওয়া যাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু ফি না নেওয়াটা হচ্ছে ভদ্রতা আর কি, সেটা এনকারেজ করা হয়। কোন রকম কমিশন আপনি, আমি একজন ডার্মাটোলজিস্টের কাছে রেফার করলাম, উনি আমাকে কমিশন দিলেন, অথবা প্যাথোলজিতে রেফার করলাম কমিশন দিলেন, সেটা করা যাবে না, সেটাও ইলিগাল। প্র্যাকটিস সাইনবোর্ড, সাইনবোর্ডে কি কি থাকবে সেটাও বিএমডিসি বলে দিয়েছে, যে মানে আমার নাম থাকতে হবে, আমার যেসব ডিগ্রি রিকগনাইজ সেটা থাকবে, তারপর আমি কয়টা থেকে কয়টা প্র্যাকটিস করে আমার লোগো, তারপর আমার রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলি থাকতে হবে। এবং ঠিক সেম এটা প্যাডে বা সিলের মধ্যেও সেম জিনিস থাকবে। এখন একটা বিরাট সমস্যা হচ্ছে যে স্পেশালিস্ট টাইটেল আমরা ইউজ করব, আমি এমবিবিএস, এমআরসি, জিপি বা এফআরসিএস বা যা যা লেখার লিখবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পিজিসিএফএম বা সিএফএম যদি লিখতে না পারি, এত কষ্ট করে পড়াশোনা করছি, ইয়ে করছি, তাহলে আমাদের কি হবে? এখন আমরা যারা ইথিক্স নিয়ে কাজ করি বা ফ্যামিলি মেডিসিনে আমরা ইথিক্স পড়াই বা পড়ি, আমরা তো আনইথিক্যাল কাজ করতে পারি না। আমরা কিন্তু বারবার বলছি যে দিস ইজ নট এ স্পেশালিস্ট ডিগ্রি, এবং স্পেশালিস্ট ডিগ্রি ছাড়া কোনো কিছুই বিএমডিসি না কোনো মেডিকেল কাউন্সিলে রিকগনাইজ করে না। কিন্তু আমরা যে সার্টিফিকেটটা দিব, সার্টিফিকেটের নাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন ফ্যামিলি মেডিসিন, পিজিসিএফএম বা সিএফএম, যেটাই বলি না কেন। তাহলে এই সার্টিফিকেট আমরা কোথায় ইউজ করব? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেটা ইউজ করারও জায়গা আছে। জায়গাটা কেমন? যেমন ধরেন, আমার চেম্বারে, আমার প্র্যাকটিসে আমার এমবিবিএস সার্টিফিকেট, আমার সমস্ত সার্টিফিকেট, আমি ইভেন যে মেন্টাল হেলথের উপর সার্টিফিকেট করেছি, ওবেসিটি ম্যানেজমেন্টের উপর, সবকিছু আমার দেয়ালে লাগানো আছে। বিএমডিসি কিন্তু এটা বলে নাই, বলেছে যে আপনার নামের শেষে আপনার আনরিকগনাইজড টাইটেল ইউজ করতে পারবেন না। কিন্তু এটা বলে নাই যে আপনি আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন বা আপনি জীবনে যেটা অ্যাচিভ করেছেন সেটা আপনার ডিসপ্লেতে দিতে পারবেন না। অনেকে আছে তাদের স্পোর্টস এর যে মেডেল বা শিল্ড পায়, সেটাও তার চেম্বারে টেবিলের মধ্যে রাখে, মানে লোকেরা জানে যে হি ইজ দিস কাইন্ড অফ এ পার্সন। তো আপনি যদি বা আমি যদি আমার পিজিসিএফএম এর সার্টিফিকেটটা বাঁধিয়ে রাখি আমার এমবিবিএস সার্টিফিকেটের সাথে বা আমার বিএমডিসি কি বলে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে, দ্যাট ইজ নো ব্যারিয়ার, নো হার্ম, এবং এটা ইলিগাল না, আনইথিক্যাল না। আমি সেটা দিলে তখন তো লোকমুখে এটা জানবে যে আমি ফ্যামিলি মেডিসিনে সার্টিফিকেট কোর্স করেছি, আমি ফ্যামিলি মেডিসিনে একজন অভিজ্ঞ ডাক্তার। আমি বিশেষজ্ঞ বলবো না, অবশ্যই আমি বিশেষজ্ঞ না, আমি যদি বিশেষজ্ঞ সার্টিফিকেট না থাকে, কিন্তু সেটা ইলিগাল না। আপনি সেইভাবে জিনিসটাকে ব্রিজিং করতে পারেন, ওভারকাম করতে পারেন, এটাতে কোনো বাধা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষে চলে এসেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে যেগুলো নিয়ে আলাপ করলাম খুব সংক্ষেপে আমরা 5 মিনিটের আলাপ করতে পারি। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে স্যার? জি, একটু জোরে বলবেন, একটু ফেইন্ট শোনা যাচ্ছে, একটু জোরে বলেন। স্যার তাই জি, স্যার আমরা প্রেসক্রিপশন প্যাডে কি ফ্যামিলি মেডিসিন কি দিতে পারবো? বুঝি নাই, বুঝি নাই, আবার বলেন একটু।
ফ্যামিলি মেডিসিন কি প্রেসক্রিপশন প্যাডে লিখতে পারবো এটা? আপনি লিখতে পারবেন যে ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিশনার, সেটা তো অবশ্যই লিখতে পারবেন। বিশেষজ্ঞ লিখতে পারবেন না, বিশেষজ্ঞ বাদ দিয়ে আপনি যে কোনো কিছু মানে লিখতে আমি পারবেন। লিখলাম যে ফ্যামিলি মেডিসিন, যেখান থেকে করছি সেটা দিলাম। হ্যাঁ, 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 আপনি আপনি এটা জি, জি, আপনি ওটা লিখতে পারবেন যে ফ্যামিলি মেডিসিনে ট্রেনিং প্রাপ্ত, হ্যাঁ, ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিশনার, ফ্যামিলি মেডিসিনে অভিজ্ঞ, এগুলো লিখতে পারবেন। আর আপনার ইয়েতে তো ইয়েটা থাকবেই, বাইরে কি বলে আপনার চেম্বারে তো ওগুলো থাকবে, কিন্তু আপনি লিখতে পারবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে ফ্যামিলি মেডিসিন ট্রেনিং প্রাপ্ত। কারণ এটা তো মিথ্যা কথা না, আপনি তো ট্রেনিং পেয়েছেন। হ্যাঁ, সো এটাতে কোনো প্রবলেম না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে বিশেষজ্ঞ হিসেবে দাবি না করছেন, ইট শুড বি ফাইন, এটার মধ্যে কোনো ব্যারিয়ার নেই। আর কেউ কিছু? স্যার এটা তো আজকের লেকচারটা স্যার অনেক ভাস্ট একটা বিষয় ছিল। জি, প্লিজ, প্লিজ। অনেক অনেক বিষয় স্যার, যেগুলো হয়তো স্যার আমরা হুম। শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি জি, কখনো এত ডিটেলসে যাওয়ার সুযোগ হয়। জি, যেমন জি। স্যার আমরা যারা হসপিটালে কাজ করি অনেক জিনিস আছে, হুম। যেমন স্যার যে ওয়ার্ড বয়দের নিয়ে অ্যাসিস্ট্যান্সি করা জি। স্যারদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে স্যার। হুম, হুম, তো হুম, এই জায়গাগুলো স্যার, এগুলো তো স্যার আমাদের এখানে হরহামেশাই হচ্ছে। হ্যাঁ, হয়। গিফট নেওয়া, হুম, আহ, হুম, এই জিনিসগুলো তো স্যার হচ্ছে হরহামেশাই। যদিও হুম, স্যার আমাদের চেম্বার গুলোতে আমরা হয়তো এই ধরনের জিনিসগুলো করার সুযোগই নেই বলে। হুম, হুম, এই বিষয়গুলো কি স্যার কোনো আইনগত ভাবে কোনো ইয়ে করার আছে কিনা? যদি কেউ চায় যে হুম, হুম, এই ধরনের কাজ করছে, তার এগেইনস্টে আমি একটা লিগ্যাল হুম, প্রসিডিউরে যেতে চাই, সেটার হুম, কোনো হুম। সুযোগ কি আমাদের বাংলাদেশে আছে কিনা? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি আছে। কারণ এগুলি তো সব বিএমডিসি, যে কথাগুলি বললাম, এগুলি তো স্যার বিএমডিসির কোড অফ স্যার কন্ডাক্ট আছে। আপনি যখন একজন প্র্যাকটিশনার হিসেবে বিএমডিসির কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করবেন, দিস ইজ এ অফেন্স। এবং সেটার জন্য আপনার বিরুদ্ধে বিএমডিসির কোড অফ কন্ডাক্টেই তো কেস হবে, অফকোর্স হবে। যদি এখন আমরা এটা করি না আর কি, এখন মনে করেন যদি বলি আর কি, যে ঘুষ খাওয়া তো ক্রাইম, তাই না? কিন্তু আমরা তো এটা জানি, আমরা সবাই জানি, আমরা বাংলাদেশের মানুষ, তাই না? আমরা জানি। তো কিন্তু যদি কেস করার বিষয় থাকে, কেস অফকোর্স আইন আপনাকে প্রোটেকশন দিবে, এবং আইন আপনার পক্ষে থাকবে। আপনি যদি অন্যায় করেন, আইন আপনার বিপক্ষে থাকবে বা থাকার কথা। এখন সেটা কতটুকু এখন কোনো না কোনো জায়গায় তো আমাদের আসলে শুরু করতে হবে যে দিস ইজ নট অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। বাংলাদেশ তো পরের কথা, পৃথিবীর কোনো জায়গায় আইডিয়াল না। কিন্তু তাই বলে যে কোনো জায়গায় আইন প্রয়োগ হবে না বা করবো না, সেটাও তো না। এক জায়গায় শুরু করতে হবে। এবং আমরা যদি ফ্যামিলি প্র্যাকটিশনার হিসেবে, আমাদের যেটা আপনি বললেন যে আমাদের চেম্বারে তো অন্যায় করার সুযোগ কম, হুইচ ইজ গুড। তাইলে আমরা যদি অন্যায় নিজেরা না করি, তাহলে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেও পারবো। আমরা যদি নিজেরা অন্যায় করি, তাহলে তো আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদের কোনো মোরাল রাইট নেই। আর সবাই যদি, যে কথাটা আমরা বারবার বলি, আসলে আমরা একটা ভোগবাদী সমাজের মধ্যে আছি, আমাদের চাহিদার কোনো শেষ নাই। কিন্তু আমরা যদি বুকে হাত দিয়ে প্রশ্ন করি, আমরা যদি ভালো প্র্যাকটিশনার হই, এবং আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, বাচ্চাদের লেখাপড়া কিন্তু আটকে থাকার কথা না। কিন্তু আমরা একটা ভালো লাইফ লিড করতেই পারি। কিন্তু আমরা যদি প্রত্যেকেই হামার গাড়ি চালাতে চাই, প্রাডো চালাতে চাই, মার্সিডিজ চালাতে চাই, ওমোকে ডক্টর সাইফুল বিএমডাব্লিউ চালায়, তাইলে আমি ডক্টর দেব জানি, তাইলে আমার চালাতে হবে মার্সিডিজ। মানে এই কম্পিটিশন, অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যখন আমরা চলে যাই, তখনই কিন্তু আমাদের ক্রাইমগুলি করতে হয়। না হলে একজন বাংলাদেশের ডাক্তার, এখনো আমাদের ডাক্তার পপুলেশন রেশিও তো খুবই কম। এখনো আমাদের মানে এক একজন ডাক্তারের মধ্যে হাজার হাজার রোগী আছে। আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি, আমাদের আসলে এই এই অন্যায়গুলি করার প্রয়োজন হয় না। আর আপনি ইনকম্পিটেন্টে ওয়ার্ড বয় আয়া দিয়ে আপনি অ্যাসিস্ট করাবেন, এভরিওয়্যার দেয়ার উইল বি কমপ্লিকেশন। কারণ তারা, তাদের দেখে শিখা আর তাদের মেডিকেল নলেজ তো ভাই এক কথা না, তাই না? সো এটা কিন্তু বিএমডিসির কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য এটা স্পেসিফিক ইয়ে আছে, আপনার ধারা উপধারা আছে, এটা কেস হবে। এবং আপনারা জানেন গত 6 মাস বা 1 বছরে বেশ কিছু হয়েছে আমি জানি। এবং বেশ কিছু প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন, কারোটা উইথড্রল করা হয়েছে, কারোটা সাসপেন্ড করা হয়েছে, কারোটা ক্যান্সেলও করা হয়েছে। সো স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে স্যার এই যে চেম্বারে অনেক সময় সিক লিভের জন্য আসে। হ্যাঁ, আমি হয়তো রাইট। রোগীটাকে আগে কখনো দেখিনি, কিন্তু হুম, জাস্ট একজন রোগীর কাছ থেকে সে নিয়ে আসলো তো রিলেটিভ, যে আমার হুম, এই রোগীটা এখানে কাজ করতো,
তো হুম স্যার সেই গত কয়দিন যেতে পারি নাই। হুম। এখন একটা স্যার সিক লিভ সার্টিফিকেট দিয়ে দেয়। তো আচ্ছা। আমি হয়তো স্যার আমি বলি যে না আমার তো আমি দেখি নাই, কিন্তু দেখা গেলো যে আমি যেখানে বসছি সেই হুম জায়গার যে লোক আছেন বা যে যার চেম্বারে বসছি সে হয়তো হুম সে বলছে না স্যার দিয়ে দেন এরকম। হুম। সেই ক্ষেত্রে স্যার আমাদের কতটুকু আর কি রাইট। করা? আপনি দুইটা ইম্পর্টেন্ট কথা বলছেন। একটা হচ্ছে যে আমি যার চেম্বারে বসছি, হুম, প্রথম কথা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস ম্যানেজমেন্টের ওইটাই মূল কথা, আমরা কারো চেম্বারে বসবো না, আমাদের নিজের চেম্বারে বসবো, তাইলে আমি অন্য লোক দ্বারা ইনফ্লুয়েন্স হব না। সেকেন্ড থিং, এই পার্টটা আমি একটু স্কিপ করেছি সময়ের অভাবে, এটা কিন্তু লেকচারে আছে, এটা আপনাদের আপলোড করলে পাবেন, যে সিক্স সার্টিফিকেট দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা হচ্ছে ব্যাকডেটেড সার্টিফিকেট ইজ নট অ্যালাউড। কারণ একজন লোক এসে বললো যে আমি গত 15 দিন অসুস্থ ছিলাম, দের ইজ নো ওয়ে আপনি প্রুফ অথবা ডিসপ্রুফ করতে পারবেন। ঠিক Exactly. আছে, সেটা দেওয়া যাবে না। আপনার কাছে এখন আসছে সে, হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে আছে কিছু গ্রে এরিয়া আছে। এখন আমি এসে আপনাকে বললাম যে স্যার আমার তো মাথা ব্যথা করতেছে, প্রচন্ড মাথা ব্যথা, আমি তো অফিসে যেতে পারছি না। এখন ব্যাপার হচ্ছে মাথা ব্যথা অনেক সময় প্রুফ বা ডিসপ্রুফ করা কঠিন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আপনি রোগের এটা নিতে পারেন রিজনেবল টাইমে। আপনি মাথা ব্যথার জন্য তো 15 দিন তাকে সিক লিভ দিতে পারবেন না। হ্যাঁ, আজকের দিনের জন্য বা আগামীকালের জন্য এরকম দিতে পারবেন। সিক লিভে ওইটা লেখা থাকতে হবে যে তাকে কবে এক্সামিন করেছেন, সে ব্রিফ হিস্ট্রি দিবেন, এবং আপনার এক্সামিনেশনের ফাইন্ডিং এ আপনার মনে হয়েছে সে কাজে যেতে পারছে না এত তারিখ থেকে এত তারিখ। হ্যাঁ, এবং তার আইডেন্টিটা ইয়ে করবেন, অমুক, যাতে একজনের সিক লিভ আরেকজন ইউজ করতে না পারে। তার আইদার এনআইডি নাম্বার অথবা অ্যাড্রেস অথবা ডেট অফ বার্থ, যে কোনো কিছু একটা বা দুটা ইনফরমেশন দিবেন, দিয়ে সিক লিভটা লিখবেন। কখনো ব্যাকডেটেড সিক লিভ দেওয়া যাবে না। Thank you. এটা important. জি জি। ডক্টর রোশনি কিছু বললেন? ইনফার্টিলিটি ক্ষেত্রে আমরা যখন ইন্টারনেট করি তখন দেখা গেল যে অনেক বেশি জানতো ইনফার্টিলিটি, আমরা বসে বসে ম্যাডাম আমাদের যে মেডিকেল অফিসার অথবা আপনার ডিউটি থাকতো। আপনার আপনার কথাটা আমি কিছুই বুঝতে পারিনি। কেউ কি বুঝতে পেরেছেন? মানে লাইনটা খুব ফেন্ট, আমাকে কেউ এক্সপ্লেন করবেন? স্যার বোঝা যাচ্ছে না কথা কত। হুম। প্রবলেম স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের লেভেল থেকে স্যার, যে আমাদের আসলে আইডিয়াল চেম্বারটা কিরকম হতে পারে, হুম। আর স্যার চেম্বারটা আমরা কিভাবে সেট আপ করতে পারি, নিজের পার্সোনাল মানে চেম্বার বা কোথায় বা কিভাবে, একটু যদি গাইড করতেন স্যার আমরা। আল্লাহ, আপনি কি প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্লাসটা করেছেন? স্যার করেছিলাম স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম স্যার যে চেম্বার আমাদের তো সাধারণত আমরা স্যার কোনো ডায়াগনস্টিক সেন্টারে বসি হুম অথবা মানে কোনো ক্লিনিকে বসি স্যার, এটা হুম আসলে পার্সোনাল চেম্বার হয় না, হয়ে ওঠে না ওইভাবে স্যার, মানে হুম নিজের মতো গুছানোর জন্য আর কি স্যার। তো এটার হুম। জন্য আসলে কি করা উচিত স্যার? ওকে, ফাইন। প্রথম কথা হচ্ছে আমি আমি ডক্টর মুক্তাদিরের ক্লাসটা এবার অ্যাটেন্ড করি না, আগে অ্যাটেন্ড করেছিলাম। ওটাতে তো ব্যাখ্যা মানে ছিল। যদি নাও থাকে, আপনারা যে সেকেন্ড যে প্র্যাকটিক্যাল ব্লকটা করবেন, ওখানে মুক্তাদির সাহেবের চেম্বারে নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে দুটো জায়গায় নিয়ে যাওয়া হবে, একটা হচ্ছে মুক্তাদির সাহেবের চেম্বারে, এটা বিএইচএস এর পাশে, ওখানে দেখলে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ হবে। তবে আমি এমনিতেই বলে রাখি যে আইডিয়ালি আপনারা যে কোনো জায়গায় চেম্বার করতে পারেন, কোনো শপিং কমপ্লেক্সে করতে পারেন অথবা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় করতে পারেন। এবং আইডিয়ালি এটা ওষুধের দোকানের ভিতরে হবে না। মানে আপনি নিজে করবেন, আপনি নিজে ইনচার্জ থাকবেন, যাতে আপনাকে ডিসিশন মেকিং এ কেউ ইনফ্লুয়েন্স করতে না পারে। ওখানে একটা ওয়েটিং রুম থাকবে, একটা এক্সামিনেশন রুম থাকবে, একটা জি স্যার। কনসাল্টিং রুম থাকবে, তারপরে রিসেপশন এরিয়া থাকবে। ওই রকম একটা ফেসিলিটি আপনি করবেন, যেখানে আপনার কম্পিউটার থাকবে, তারপরে ইকুইপমেন্ট গুলি থাকবে। এটার জন্য কিছু লিগ্যাল ইয়ে আছে, পারমিশনের ব্যাপার আছে। পারমিশনের ব্যাপারগুলো মুক্তিযোদ্ধা সাহেব যদি আলাপ না করেন, প্র্যাকটিক্যালের দিন উনি আলাপ করবেন, কোথায় কিসের পারমিশন নিতে হয়, ওই জিনিসটা জেনে নেবেন। এবং আমরা অ্যাডভাইস করি ইন্ডিপেন্ডেন্ট ইয়ের জন্য, যাতে আপনি কারো কাছে দায়বদ্ধ না থাকেন কোনোভাবে। আপনি তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে পারবেন না। তো এটার লেকচারটাও আপলোড করা আছে বোধহয়, আমি ডক্টর মুক্তাদিরের সাথে আলাপ করব। যদি কোনো কিছু গ্যাপ থাকে, গ্যাপটা যাতে আপনাদের পূরণ করে দেয় প্র্যাকটিস ম্যানেজমেন্টের, যখন প্র্যাকটিক্যালে যাবেন তখন। ঠিক আছে? থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ডক্টর রোশনি, আপনি বলতে চাচ্ছিলেন, এবার লাইনটা ক্লিয়ার স্যার, হলে স্যার হুম। ইনফার্টিলিটির কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার আমরা যখন এমবিবিএস করি স্যার, তখন হচ্ছে যখন ইন্টার্নশিপে ছিলাম, তখন তো আমাদের ইনফার্টিলিটির কিছু তো শেখানো হয়েছে, সেই ট্রিটমেন্টটাকে আমরা দিতে পারবো?
আমি কিন্তু এখনো ক্লিয়ার না, আপনারা কি কেউ ক্লিয়ার হচ্ছেন? ওনার কথাটা কেন জানি ইকো হচ্ছে। স্যার ওই যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট ইন্টার্নির সময় ট্রিটমেন্ট শিখেছে, সেটা কি করতে মানে পারবে কিনা, হ্যাঁ চেম্বার হ্যাঁ, প্র্যাকটিসে দিতে পারবেন কিনা, এটাই বোধহয় দিতে প্রশ্ন। পারবে কিনা। ও, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। জি স্যার। উনি চেম্বারের ইন্টার্নের সময় শিখেছে, এখন হুম, চেম্বার প্র্যাকটিসে করতে পারবে কিনা এরকম কিছু মনে অবশ্যই হয়। আপনার এক্সপার্টিসের মধ্যে যদি থাকে, আপনি আপনি কি করেন? ইনফার্টিলিটির হয়তো প্রাথমিক ট্রিটমেন্টটা দিবেন, তাই তো? জি স্যার। আপনি তো আর জি আপনি স্যার। তো আর আইভিএফ করবেন না, আপনি তো আর না আইভিএফ না না করবেন। স্যার, এগুলো না স্যার। হ্যাঁ, আমি স্যার ফ্যামিলি প্ল্যানিং এ জব করি। তো হ্যাঁ। দেখা যাচ্ছে আমাদের এখানে প্রচুর ইনফার্টিলিটি পেশেন্ট আসে। হুম, যা হুম, ধরেন আমরা এইটাতে যখন শিখেছি, দেখেন একটা হুম, প্রতি মাসিকের 3টে দিন থেকে লেট্রো হ্যাঁ, দিয়ে দিলাম অথবা ওভুলেট হুম, দিয়ে দিলাম। এই হ্যাঁ, ট্রিটমেন্টটা কি আমরা করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন। এটা যদি আপনার ট্রেনিং এর কারণ পার্ট আমি হয়। বিপিংস থেকে শিখে আসছি এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ট্রেনিং এর পার্ট যদি থাকে, আপনার যদি দুটো জিনিস, তিনটে জিনিস, আপনার যদি নলেজ থাকে, আপনার যদি স্কিল থাকে, আপনার আপনার যদি ডিলিজেন্স থাকে, মানে কি আপনি তার কন্ট্রা ইন্ডিকেশন গুলি জানেন কিনা, তার ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স জানেন কিনা, এই তিনটা শর্ত যদি ফুলফিল করতে পারেন, অবশ্যই আপনি করতে পারবেন। আপনি যে ট্রেনিং করেছেন বা আপনি যে ইন্টারন্যাশনাল করেছেন, নিশ্চয়ই আপনার কোনো রকম সার্টিফিকেট বা কোনো রকম ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আপনি এই ট্রিটমেন্ট গুলো করেছেন, তাই না? যদি যদি থাকে, অবশ্যই আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। দ্যার ইজ নো, মানে এটার মধ্যে কোনো বাধার কোনো ব্যাপার নেই। তাইলে তো আমরা মনে হয় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে। আমার মনে হয় ওই রকম রেগুলার ইন্টারাকশন এখন হবে না। আমি টাইম টু টাইম আপনাদের খবর নিব। যদিও আমি শুধু মডিউল 1 কোঅর্ডিনেট করি, কিন্তু স্যার আমি লিঙ্কটা দিয়ে দিতে ভালো হয় স্যার, আমি লিঙ্কে ঢুকতে পারতেছি না স্যার। কোনটাতে? পিডিএফ তো দিয়ে দিব, কিন্তু আপনারা এখনো লিঙ্কে ঢুকতে পারেন নাই। স্যার অনেক চেষ্টা করছি, ঢুকতে পারিনি স্যার, অনেকবার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের কি সমস্যা হয় এটাকে আমি করব। ওই যে জামিউল সাহেবের নাম্বার আছে আপনাদের কাছে, আইটি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি নাম্বারটা শেয়ার করে দিব। আইটি জামিউল সাহেবকে ফোন করে, মানে কম্পিউটারের ব্যাপারে আমিও খুব একটা আমি দোকানে গিয়েও ট্রাই করছি, সে নিজেও ইয়ে করে না, দিতে না, না, পারে না। আপনারা পারছে পারে করবেন। না, স্যার। জামিউল সাহেবকে বলবেন, মানে আপনি অনলাইনে থেকে ওনাকে ডিরেকশন করতে বলবেন, আমি ওনাকে আবার বলে দিব। আমি নাম্বারটা আপনাদেরকে শেয়ার করে দিব। উনি যেহেতু আইটির লোক, আইটির ব্যাপারটা আমি নিজেও খুব ভালো জানি না। আর তারপরেও আমার লেকচার যদি আপনারা চান, আমি আপনাদের এইখানে পিডিএফ দিয়ে দেবো, সেটা আমি দিতে পারবো। স্যার এখানে পিডিএফ দিচ্ছেন স্যার, আমরা এটা প্রিন্ট আচ্ছা, ঠিক করে আছে। দিতে পারবো। আমি আমি দিয়ে দিব, কিন্তু আবার হয় কি, এখানে অনেক সময় স্ক্রল করতে করতে আপনারা হারিয়ে ফেলবেন। ইমেলে থাকাও ভালো, বা মানে ওয়েবসাইটে থাকাও ভালো। তো ওয়েবসাইটটা আপনারা জেনে নেবেন কিভাবে ঢুকতে হয়। কেউ যদি, আপনারা কেউ কি ঢুকতে পেরেছেন? পেরেছি আমি। আচ্ছা, গুড। পেরেছি স্যার, স্যার, বাট লিঙ্কে প্রথম ঢোকা দিকের যায় না। গুলো তো ডাউনলোড হয়েছিল, স্যার রিসেন্ট যে কয়েকটা দুই একটা বোধহয় কেউ হ্যাঁ, দেখে। লাস্টেরটা ডাউনলোড হয় নাই, ওই যে আচ্ছা, ঠিক লাস্টে। আছে। আমি আগের গুলো আমি হয়েছে স্যার। জামিল সাহেবের সাথে কথা বলবো। আর আমারগুলি আমি আপনাদেরকে এখানেও আজকে পারবো কিনা আমি জানি না, তবে আগামী 2 দিনের মধ্যে দিয়ে দিব। হুম। আগামী 2 দিনে আপনার না পেলে আমাকে আবার রিমাইন্ডার দিবেন, আমি জামিল সাহেবের নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি ওনার সাথে পার্সোনালি কথা বলবো। আপনারা আগামীকালের ক্লাসটা করার চেষ্টা করবেন। যদি না করেন, আপনারা কিন্তু অনেক মিস করবেন। সো প্লিজ অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ডেন্সটাও জরুরি। আর যে কোনো সময় আমার কাছে আপনারা রিচ আউট করতে ইউ আর মোর দেন ওয়েলকাম। আমার মডিউল ছাড়া অন্য মডিউলের ব্যাপারে যদি হয়, অ্যাটলিস্ট আমি আপনাদেরকে ফেসিলিটেট করতে পারবো। আর ব্যাপারটা, অ্যাসাইনমেন্ট গুলো প্লিজ আপনারা শুরু করে দেন, না হয় কিন্তু পরে হিমশিম খেয়ে যাবেন। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে কোনো হেল্প যদি লাগে, কোনো গাইডেন্স যদি লাগে, প্লিজ আমাকে টেক্সট করবেন। আমি হয় টেক্সটে অ্যান্সার দিব অথবা ফোন করব, কথা বলে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। ঠিক আছে? তার আমি ঠিক আশা আছে। করি আপনাদেরকে চেষ্টা করেছি হেল্প করার জন্য। আমার যদি কোনো শর্টকামিংস থাকে, আহ, আমাকে জানাবেন। আমি পরবর্তী ব্যাচের জন্য এটা ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার। হ্যাঁ, ভালো থাকবেন থ্যাংক ইউ সবাই। স্যার। ভালো থাকবেন সবাই, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আপনারা কোর্সটা ভালো করে করেন। আমি মাঝে মধ্যে আপনাদের সাথে ইন টাচে থাকবো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, জি। থ্যাংক ভালো থাকবেন সবাই। ইউ। খুদা হাফেজ, খুদা হাফেজ। জি, খুদা হাফেজ স্যার। খুদা হাফেজ।